আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শওকত বলছি ওয়াইপিএফ এর পক্ষ থেকে। আজকে আমাদের প্রাক বাজেট যে আলোচনা সোশ্যাল প্রোটেকশন পলিসির উপরে, সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে প্যানেল উপস্থিত আছেন ডক্টর আসলাম আলম, সাবেক সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আছেন ডক্টর ইমরান মতিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট। আর যুক্ত হচ্ছেন সাবানাজ রাশিদ, ফর্মার ফেলো, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আমাদের সাথে আরো থাকছেন মুস্তফা আমির সাবি, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ, সিপিডি। পাশাপাশি আমাদের আজকের সেশনে রিসার্চ এবং অ্যানালিসিসে সাহায্য করছে চারজনের টিম, শামাইলা, আবরার, মাহবুবা এবং জাহরা। আমাদের আজকের পরিকল্পনাটা একটু জানিয়ে দিই। আমাদের মোটামুটি 1.5 ঘন্টার সেশন শুরু হচ্ছে। আমরা প্রথমে শুরু করব একটা ছোট প্রেজেন্টেশন দিয়ে, যেটা শামাইলা এবং মাহবুবা উপস্থাপন করবে। তারপর আমরা চলে যাব আমাদের সম্মানিত প্যানেলের সদস্যদের কাছে। ওনাদের কাছে আমরা আমাদের আজকের উপস্থাপনার ভিত্তিতে এবং বাজেট পূর্ববর্তী কিছু ভাবনা আমরা ওনাদের কাছ থেকে ওনাদের মতামত জানতে চাইবো। মোটামুটি 5 মিনিট করে সময় পাবেন ওনার প্রতি প্রশ্নের জন্য। ওনাদের প্রাথমিক প্রশ্ন তো পর্ব শেষ হয়ে গেলে আমরা শেষে যদি সময় থাকে আমরা চেষ্টা করবো আমাদের অডিয়েন্সের কাছ থেকে কিছু প্রশ্ন নেওয়ার জন্য। আর সম্ভব হলে আমরা আমাদের প্যানেলের সদস্যদের কাছ থেকে তাদের সমাপনী ভাবনাও জানতে চাইবো। তো আমি আপাতত চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল উপস্থাপনায়, যেটা করছে শামাইলা এবং মাহবুবা। তোমরা যদি শুরু করো। থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা সবাইকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সোশ্যাল প্রোটেকশন, মানে সামাজিক সুরক্ষা। তো আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনে যে জিনিসগুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে, প্রথমত আমরা বাংলাদেশের সার্বিকভাবে সামাজিক সুরক্ষার একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। দ্বিতীয়ত আমরা গত অর্থ বছরে এই সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা চলে যাব বাংলাদেশে বর্তমানে সামাজিক সুরক্ষা কি কি চ্যালেঞ্জেস মোকাবেলা করা লাগে, এবং বিশেষত এই করোনার সিচুয়েশনে এবং তার উপর প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতে সামাজিক সুরক্ষা খাতে কি কি চ্যালেঞ্জেস আসলে আসে সেই দিকে আমরা আলোকপাত করব। এবং সর্বশেষ আমরা আমাদের চারজনের টিম থেকে পাওয়া কিছু রিসার্চের ফাইন্ডিংস আমরা রেকমেন্ডেশন হিসেবে পেশ করব প্যানেলের সামনে। শুরুতেই যদি আমরা বুঝতে চাই সামাজিক সুরক্ষা বলতে আসলে আমরা কি বুঝাই। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাংলাদেশে 26টা মন্ত্রণালয়ের টোটাল সর্বমোট 140টা সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে, যার মধ্যে 118টা অর্থাৎ মানে মেজরিটি পোর্শন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় পড়ে। সামাজিক সুরক্ষা কারা পায়? আসলে আমরা যদি দেখি যে সামাজিকভাবে গ্রহণযোগ্য জীবনযাত্রার সর্বনিম্ন স্তরে যারা আসলে রয়েছে তাদের জন্যই মূলত সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো বাস্তবায়ন মানে মূলত ফর্মুলেট করা হয়। তো সামাজিক সুরক্ষা আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই, সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে আসলে কি পড়ে, যেমন মার্কেট সেল, যেটা আমরা সচরাচরই দেখে থাকি প্রাকৃতিক দুর্যোগের পর, এমপ্লয়মেন্ট জেনারেশন ফর দ্য পোরেস্ট পিপল, বাংলায় বললে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, তারপর ভালনারেবল গ্রুপ ফিডিং, দুস্থদের জন্য খাদ্য সহায়তা, টেস্ট রিলিফ, গ্র্যাটিশিয়াস রিলিফ, কাজের বিনিময়ে খাদ্য, যেটাকে এফএফডব্লিউ বলে থাকি আমরা, এরকম বিভিন্ন কর্মসূচি সবই আসলে সামাজিক সুরক্ষার আওতায় পড়ে। এবং আমরা যদি বাজেট বরাদ্দের দিকে খেয়াল করি তখন দেখা যায় আসলে পেনশনে আসলে বাজেটের আমরা বড় প্রোগ্রামগুলোর দিকে তাকালে দেখতে পারি যে বাজেটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বেশিরভাগ বরাদ্দ আসলে পেনশনে চলে যায়, তারপর আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিতে চলে যায়, এবং তারপর ওল্ড এজ অ্যালায়েন্স, যেটাকে আমরা বার্ধক্য ভাতা বলে থাকি, সেখানে আমাদের বাজেটের বরাদ্দটা যায় মূলত। এরপর আস্তে আস্তে আসলে বাকি 140টা প্রোগ্রামের বাকি প্রোগ্রামগুলোতে যায়। 2015 সালে আমরা বাংলাদেশ সরকার জাতীয় সামাজিক সুরক্ষা নীতি প্রণয়ন করে, যেখানে আসলে এটা আসলে বাংলাদেশের সামাজিক সুরক্ষার খাতের জন্য একটি বেশ ভালো একটা পদক্ষেপ। এখানে আসলে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয়েছে, যেখানে আমরা এই সামাজিক সুরক্ষা খাতটাকে আরো কিভাবে ইনোভেটিভ করা যায়, আরো কিভাবে এফেক্টিভ করা যায় সেই বিষয়ে দেখতে পাই। আর বাংলাদেশের সামাজিক সুরক্ষা মূলত একটি লাইফ সাইকেল অ্যাপ্রোচে আসলে চলে। সেটা হচ্ছে বা একজনের জন্ম থেকে
বার্ধক্য পর্যন্ত বিভিন্ন যে স্টেজে আমরা ভালনারেবল মানুষজন ভালনারেবল স্টেজ পার করে, সেখানে আমরা আসলে বিভিন্ন স্টেজে তাদেরকে সামাজিক সুরক্ষার আওতায় এনে তাদেরকে সাহায্য দেওয়ার চেষ্টা করে। আর তারপর যদি আমরা চলে যাই গত অর্থ বছরের বাজেট বরাদ্দে আমরা যদি দেখতে পাই যে জিডিপি 2.58% ছিল সামাজিক সুরক্ষা খাতের জন্য বরাদ্দ, এবং সেটার 2018 সালে রিভাইজ বাজেটে সেটা 15% সামাজিক সুরক্ষা খাতের জন্য বেড়ে গিয়েছে। তো একটা একটা ইনক্রিজিং ট্রেন্ড আমরা দেখতে পাই বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে সামাজিক সুরক্ষার খাতে, এবং এটা আসলে বোঝায় যে সরকার এই খাতটার প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছে। এখন এই পার্টিকুলারলি এই বছরে সিচুয়েশন যেহেতু আমরা সবাই জানি একটু ডিফারেন্ট, তো আমরা এই সামাজিক সুরক্ষা এই বছরের অ্যালোকেশনটা কেন বেশি বাড়ানো উচিত সেটা যদি আমরা দেখি যে 20 মে আমাদের সাথে ডক্টর ইমরান স্যার আছেন। ইমরান স্যার হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে পিপিআরসি আর বিআইজিটি যে ফাইনাল রিপোর্ট লঞ্চ করে, সেখানে তারা গবেষণায় বের করে যে প্রতি মাসে আসলে শুধুমাত্র গরিবদেরকে সাহায্য করার জন্য 5,594 কোটি টাকা দরকার পড়বে, এবং ভালনারেবল যারা আগে মানে পোর ছিল না, তারাও এই করোনার কারণে দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে আরো বোঝায় যে এই বছরে কেন আসলে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দটা আরেকটু বাড়ানো উচিত। এরপর আমরা চলে যাই বাংলাদেশের সামাজিক সুরক্ষার চ্যালেঞ্জগুলোর দিকে। প্রথমে আমরা আসলে বলতে হয় যে টার্গেটিং এর কথা। টার্গেটিং বলতে আমরা বুঝি যে বিভিন্ন সামাজিক সুরক্ষার খাতে যে যারা সুবিধাভোগী আছেন তাদেরকে টার্গেট করা, যে কারা আসলে সুবিধাগুলো পাওয়ার যোগ্য এবং কারা না। তো বাংলাদেশের চ্যালেঞ্জের ক্ষেত্রে বলা যায় এই চ্যালেঞ্জগুলো আমি বলতে চাই যে আমাদের টিমমেট জাহরা এবং আবরার তাদের রিসার্চের মাধ্যমে আসলে এগুলো প্রায়োরিটাইজ করেছে। তো প্রথমেই আসে আন্ডার কভারেজ আর লিকেজের কথা। আন্ডার কভারেজ বলতে আমরা বুঝি যে যখন যারা আসলে গরিব তারা আসলে পাচ্ছে না, কভারেজের মধ্যে থাকতে পারছে না, লিকেজ আর আন্ডার কভারেজ বলতে। তো এই বিষয়টা আমাদের আলোকপাত করা উচিত, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। এবং সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি যে ওভারল্যাপিং প্রোগ্রাম, তো আমাদের যে এই 140টা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি রয়েছে, এগুলো অনেকটাই একটা আরেকটার সাথে অনেকটুকুই সিমিলার এবং ওগুলো অনেকটুকুই ওভারল্যাপ করে অনেক সময়। তো এই ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশনের তৈরি হয়, এবং যেহেতু এতগুলো 26টা মিনিস্ট্রি আমরা দেখেছি যে এগুলো সবাই মিলে একসাথে প্রণয়ন করছে, তো অনেক ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা বেড়ে যাচ্ছে বা এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। এরপরে আমরা যেতে পারি যে আরবান পোর, মানে শহরের যারা দুস্থ অবস্থায় বসবাস করেন। তো শুধুমাত্র 9% শহরের দুস্থ মানুষদের আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অ্যাক্সেস করতে পারছে, অথচ যেখানে দেখা যায় যে শহরের দুস্থদের পার্সেন্টেজ হচ্ছে 18.9%। এবং দুটো সামাজিক সুরক্ষা প্রোগ্রাম থেকে আমরা রিসার্চের মাধ্যমে জানতে পারি যে 90% সুবিধাভোগীদেরকে গ্রাম্য অঞ্চল থেকে সিলেক্ট করা হয়েছে। তো এখানে আমরা একটা রুরাল বায়াস দেখতে পারি যে শহরের দুস্থদের জন্য আসলে সামাজিক সুরক্ষার আওতায় তাদের সেবা পাওয়াটার স্কোপটা আসলে একটু কম। এবং তারপর যদি আমরা চলে যাই তরুণদের জব চ্যালেঞ্জের কথা, যে শহরে ইনফর্মাল সেক্টর একটা বড় অংশ নিয়ে থাকে, এবং আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে 2019-এর ডেটা এটা যে 4.9%, যেখানে তরুণদের আনএমপ্লয়মেন্ট রেটই 11.9%। তো আমরা আসলে অনুমান করতে পারি যে কোভিড এর কারণে সেটা এই রেটটা আসলে কতটুকু বেড়েছে। তো এটা আর কিন্তু আমরা যদি সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় তাদেরকে আনতে চাই, তখন অনেকগুলো সমস্যা আমাদের সামনে চলে আসে। যেমন ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে তাদের কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না, তারা খুবই মানে একবার এখানে থাকে তো আবার চেঞ্জ করে জায়গা, এবং তাদের এনআইডি এরও অনেক মানে এনআইডি বা আরো যেসব মানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাদেরকে আমরা টার্গেট করার জন্য তাদের পরিচয় হিসেবে আমরা নিতে পারি, সেগুলো তাদের অনেক সময় থাকে না। তো বিভিন্ন কারণে তাদেরকে আসলে লোকেট করাটা, টার্গেট করে তাদের জন্য আসলে কর্মসূচিগুলো ওপেন করে দেওয়াটা খুবই সমস্যার কারণ হয়ে থাকে। এরপর যদি আমরা চলে যাই ইনক্লুশন এবং এক্সক্লুশন এরর, তো সেটাও সুবিধাভোগীদের টার্গেটিং এর দিকে আসলে আলোকপাত করে যে আমাদের
আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা সুবিধাভোগীদেরকে নির্ণয় করতে চাই, তখন অনেকেই যারা আসলেই যাদের দরকার সাহায্যটা, তারা আসলে এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। আর যাদের আসলে দরকার নেই, তারা তারা কিভাবে যেন তারা এই প্রোগ্রামে আওতায় চলে আসছে, তারা বেনিফিটটা পাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাদের নজরে আনা উচিত, এটা আসলে কিভাবে কমানো যায়। এবং আরেকটা বিষয় যেটা এরর ফ্রড অ্যান্ড করাপশন, ইএফসি, এটা দেখা যায় বেশিরভাগ সময় হয় আমরা যখন সুবিধাভোগীদেরকে সিলেক্ট করি, ওই ক্ষেত্রে দেখা যায় যে এই করাপশন বা এররটা বেশি হয়। তো তখন দেখা যায় যে আসলে যাদের আসলেই দরকার তারা বাদ পড়ে যাচ্ছে আলটিমেটলি। তারপর আমরা চলে আসি প্রপার ইমপ্যাক্ট এভালুয়েশন ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে। এখানে বলে রাখা দরকার যে আমাদের আসলে এখন পর্যন্ত মানে একটি কনসিস্টেন্ট জাতীয় ডেটাবেস নাই ফর অ্যাসেসমেন্ট। এটা আমাদের আসলে এভালুয়েশন এন্ড মনিটরিং এর ক্ষেত্রে একটি বড় বাধা সৃষ্টি করেছে। এবং আমাদের মনিটরিং এন্ড এভালুয়েশনের স্কোপ যে একে কম আছে, এবং পাশাপাশি ডেটা কোয়ালিটি যতটুকু আমাদের আইএনইডি বা আরো বিভিন্ন ডিভিশন মনিটরিং এন্ড এভালুয়েশন করে থাকে, ওরা দেখা যায় বিভিন্ন সময় ডেটা কোয়ালিটিটাও আসলে অত একটা উন্নত মানের হয় না, যেটা আমাদের এনএসএসএস এর বিভিন্ন রেকমেন্ডেশনকে বাস্তবায়ন করতে আসলে আমাদেরকে বাধা সৃষ্টি করে। এবং আমাদের মনিটরিং এন্ড ডিসিশন মেকিং এর জন্য একটা রোবাস্ট একটা সিস্টেম আমরা এখনো ওভাবে তৈরি করতে পারিনি। আর শেষ চ্যালেঞ্জ হিসেবে বলবো যে আমাদের এই এতগুলো যে মিনিস্ট্রি, 26টা মিনিস্ট্রি মিলে 140টা প্রোগ্রাম আসলে বাস্তবায়ন করছে। তো এটা আসলে ওদের মধ্যে কোঅর্ডিনেশনটা আসলে কিভাবে বাড়ানো যায়, আসলে এতগুলো প্রোগ্রাম কি আমাদের আসলেই দরকার, বা এতগুলো মিনিস্ট্রি মিলে এতগুলো প্রোগ্রাম করা কি দরকার, নাকি আমরা যেমন এটা আমরা জাতীয় সামাজিক সুরক্ষা নীতিতেও আমরা দেখতে পারি যে তারা রেকমেন্ড করেছে যে আসলে কিছু কিছু প্রোগ্রাম আমরা চাইলেই এক ছাতার নিচে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। তারপর মাহবুবা। ধন্যবাদ শামেলা আপু। আচ্ছা, এখন আমরা দেখব বিশেষ পরিস্থিতিগুলোতে সামাজিক সুরক্ষা দিতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কোভিড-19 মহামারীর সময় আমরা যে চ্যালেঞ্জগুলো দেখতে পাই তার মধ্যে প্রথম হচ্ছে এই যে কোভিড-19 এর কারণে দরিদ্র এবং নতুন ভাবে যারা দরিদ্র হয়েছেন তাদের আয়ের উপর একটা চরমভাবে নেতিবাচক প্রভাব পড়ে। অতি দরিদ্র, মাঝারি রকমের দরিদ্র এবং দুস্থ নির্বিশেষে প্রত্যেকের আয়ে 70% বেশি হ্রাস দেখা যায়। শহরে দেখা যায় অর্থনৈতিক কার্যক্রম 71% হ্রাস পেয়েছে, গ্রামে 55%, এবং দুস্থদের জন্য সেটা 40% হয়ে দাঁড়ায়। এছাড়া দরিদ্রদের মধ্যে খাদ্য ভোগের পরিমাণ স্বাভাবিকভাবেই কম, এবং এই পরিস্থিতিতে যখন আয়ও হ্রাস পায় এবং উৎপাদনও হ্রাস পায় তখন তাদের মধ্যে খাদ্য নিরাপত্তার আরো একটু সংকট সৃষ্টি হয়, যেটার ফলে দেখা যায় যে তাদের মধ্যে পুষ্টির অভাব আরো প্রকট হয়ে পড়ে। এছাড়া ওএমএস প্রোগ্রাম গুলো সরকার যদিও এ সময় চালু রাখতে চেষ্টা করছে, যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে এখনো 10 টাকায় চাল বিতরণ কর্মসূচি চলছে, কিন্তু চাহিদার সাথে সাথে যদি সরবরাহ পাল্লা দিয়ে না বাড়ে তাহলে এই প্রোগ্রামগুলো অবশ্যই অনিশ্চয়তার মুখে পড়বে। এছাড়া যদি আমরা বলতে চাই যে দুর্যোগকালীন সময়ে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো কি কি চ্যালেঞ্জ ফেস করে, এখানে বলা যায় যে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির ফলে দেখা যায় খাদ্য নিরাপত্তা কমতে পারে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে অর্থনৈতিক ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই দুই ধরনের ক্ষতি নতুন করে বেকারত্ব বাড়িয়ে তুলতে পারে। কোভিড-19 এর ইম্প্যাক্ট দরিদ্র এবং নতুন ভাবে যারা দরিদ্র সবার উপরেই পড়ে, যেটা এই স্লাইডে দেখা যাচ্ছে। এবং নতুন দরিদ্র বলতে তাদেরকে বোঝানো হয় যারা স্বাভাবিক সময়ে দারিদ্র সীমার 40% উপরে অবস্থান করতো কিন্তু এখন দারিদ্র সীমার নিচে চলে এসেছে, এবং তাদের জন্য দেখা যাচ্ছে খাদ্য নিরাপত্তার সংকটটা শুরু হচ্ছে পুষ্টির অভাব বেড়ে চলার মধ্য দিয়ে, এবং এই সংকটটা দিন দিন আরো প্রকট হবে বলেই মনে করা হচ্ছে। আর যেহেতু এই সংকটগুলো দিন দিন আরো বেড়ে চলছে, বা বলা যায় যে এই মহামারী বা দুর্যোগের প্রভাবটা অনেক বিস্তর, তাই বলা যায় যে তাৎক্ষণিকভাবে সেফটি নেটটা শুধুমাত্র টার্গেটিং এ সীমাবদ্ধ না রেখে সেলফ টার্গেটিং প্রোগ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, যেমন ওএমএস। এরপরে আমরা আলোচনা করতে চাই যে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন অর্থাৎ M&E এর জন্য কি কি ডেলিভারেন্স গাইডলাইন রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে এই যে মনিটরিং এবং ইভ্যালুয়েশনের প্রক্রিয়াগুলোকে জোরদার করা, যেমন কোনো তৃতীয় পক্ষকে নিয়ে আসা রিসোর্স শেয়ারিং এর জন্য।
দ্বিতীয়ত, ইমপ্লিমেন্টেশন অফ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিপার্টমেন্ট অর্থাৎ IMED কে আরো সদ্ব্যবহার করা। এটার একটি ভালো উদাহরণ হতে পারে ব্রাজিলের বলসা ফ্যামিলিয়া। এই প্রোগ্রামটিতে একটি জোরদার M&E প্রক্রিয়া ছিল যা দুইটি জটিলতাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। এই দুটি জটিলতা হচ্ছে এই যে একাধিক এজেন্সির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে এই প্রোগ্রামটিকে বাস্তবায়ন করতে হতো এবং 5,564টি পৌরসভার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হতো। এই দুইটি জটিলতাকেই সমাধান করতে সক্ষম হয়েছিল বলসা ফ্যামিলিয়া প্রোগ্রামটি M&E প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে। এছাড়াও আরো যেসব ডেলিভারেন্স গাইডলাইন রয়েছে তা হচ্ছে জাতীয় পদক্ষেপগুলোকে দৈনন্দিন ভাবে বিশ্লেষণ করা, তারপরে সামাজিক নিরাপত্তা প্রোগ্রামগুলোর প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালস অথবা কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনের মতো প্রক্রিয়া ব্যবহার করে অথবা অন্য কোনো সাশ্রয়ী বিকল্প নির্বাচন করে। এছাড়া বলা যায় যে প্রক্রিয়াগুলোর মধ্যে কোথায় গ্যাপ আছে এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প কোনো M&E সিস্টেম ব্যবহার করা যায় কিনা তা শনাক্ত করার মাধ্যমে। এছাড়া প্রক্রিয়াগুলোর কার্যকারিতা, টার্গেটিং এর সঠিকতা এবং প্রক্রিয়াগুলোর ফলাফল বিশ্লেষণ করার মাধ্যমে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনকে আরো কার্যকর করা যায়। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পরিচালনার টুলস ব্যবহার করা হয়ে থাকে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার সময়। এর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গল রেজিস্ট্রি MIS, যেখানে একটি কেন্দ্রীয় ডেটাবেজের মধ্যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল এবং তাদের প্রত্যেকের পরিবারের সব তথ্য সংরক্ষণ করা হয় যেন একবারে সেই তথ্যগুলোকে অ্যাক্সেস করা সম্ভব হয়। এছাড়া রয়েছে পেয়ার টার্গেটিং, যার মধ্যে হাউস হোল্ড অ্যাসেসমেন্ট করে, ক্যাটাগরিক্যাল টেস্টিং করে, সেলফ টার্গেটিং, কমিউনিটি বেসড টার্গেটিং, এই জাতীয় জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এরপর আছে গভর্নমেন্ট টু পারসন ক্যাশ ট্রান্সফার, যা হচ্ছে উন্নয়নশীল দেশে হার্ড ক্যাশ প্রদান করার সময় এটাকে বলা হয় যে প্রধানতম একটি পদ্ধতি, কারণ এর মাধ্যমে সবচেয়ে সহজে আপনি মানুষের কাছে ক্যাশ পৌঁছে দিতে পারবেন। এছাড়া রয়েছে GRS বা গ্রিভেন্স রিঅ্যাড্রেস সিস্টেম। এটি হচ্ছে একটি এমন ধরনের প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোনো সরকারি সংগঠনের সেবার মান নিয়ে জনগণের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যায়। এছাড়া রয়েছে রেজাল্ট বেসড M&E, যেটা হচ্ছে মোটামুটি এভিডেন্সের উপর বেস করে বা ফলাফলের উপর বেস করে বলা যায় যে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনটা কতটুকু সার্থক হচ্ছে বা ওভারঅল এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামটা কতটুকু সার্থক হচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের রেকমেন্ডেশনসে। আমরা স্বল্প মেয়াদে যে রেকমেন্ডেশন গুলো দিচ্ছি তার মধ্যে প্রথম হচ্ছে এই যে নন এসেনশিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো রয়েছে, মানে অবকাঠামোগত উন্নয়নের জন্য যে প্রজেক্ট গুলো রয়েছে যেগুলো আমাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন নেই, সেগুলো থেকে আমাদের কিছু ফান্ড সামাজিক সুরক্ষা প্রোগ্রাম গুলোতে নিয়ে আসা উচিত। কারণ বিশেষভাবে এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দরিদ্রদেরকে এবং নতুন ভাবে যারা দরিদ্র বা দুস্থ তাদেরকে নিরাপত্তা দেওয়া আরো প্রয়োজন হয়ে গিয়েছে এবং আমরা মনে করি এই সময় অবকাঠামোগত উন্নয়নের চেয়ে সামাজিক নিরাপত্তা দেওয়াটা অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত। এছাড়াও আমাদের একটি জোরদার এবং কেন্দ্রীয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকা উচিত। এখন এখানে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত 100 এর বেশি সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র 6টাতে আংশিকভাবে কার্যক্রম MIS ছিল, কিন্তু MIS গুলো যদি সম্পূর্ণভাবে কার্যক্রম হয় তাহলে গভর্নমেন্ট টু পারসন পেমেন্ট এর জাতীয় কাজগুলো হচ্ছে সহজেই করা যাবে। এছাড়া আমরা মনে করি যে আরো ভালোভাবে এভিডেন্স বেসড টার্গেটিং টুলস তৈরি করা উচিত এবং সোশ্যাল প্রোটেকশনের জন্য যে গবেষণা হয়ে থাকে সেখানে আরো বেশি ফান্ডস দেওয়া উচিত, আরো বেশি রিসোর্স দেওয়া উচিত। কারণ এটি যদি তাৎক্ষণিকভাবে মনে নাও হয় যে আমাদের জন্য লাভজনক হবে, অবশ্যই একটা পর্যায়ে গিয়ে এটার লাভ আমরা পাবো। এছাড়া বলা যায় যে ছোট ছোট প্রোগ্রাম গুলোকে একটি বড় ছাতার নিচে নিয়ে আসা এবং এনজিও এবং অন্যান্য তৃতীয় পক্ষের সাথে ইনফরমেশন এবং রিসোর্স শেয়ারিং এর জন্য একত্রে কাজ করা। দীর্ঘমেয়াদে আমরা যে সমাধানগুলো দিতে চাই তার মধ্যে প্রথম হচ্ছে যে ডিজিটাইজড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা লিকেজ প্রতিরোধ করব এবং আমরা ট্রাই করবো যে আমাদের ফান্ড গুলো যাতে সঠিকভাবে বরাদ্দ হয়। এর জন্য আমরা একটা স্মার্ট কার্ড ইউজ করতে পারি, যেটা বলসা ফ্যামিলিয়াতে যে সিটিজেন কার্ডটা ইউজ করা হতো অথবা ইন্ডিয়াতে যে আধার কার্ড ব্যবহার করা হয় সেটার মতো হবে। বলসা ফ্যামিলিয়ার সিটিজেন কার্ডটা ছিল এরকম, যেটি ডেবিট কার্ডের মতো কাজ করতো এবং সরকারি সেভিংস ব্যাংক দ্বারা এই কার্ডটাকে প্রদান করা হতো এবং এটি ব্রাজিলে খুবই সফল একটা সিস্টেম ছিল। এছাড়াও আমরা বলছি যে প্রোগ্রামগুলোর সীমাবদ্ধতা বোঝার জন্য সমাজভিত্তিক গ্রিভেন্স সিস্টেম থাকা উচিত, যেন বোঝা যায় যে
এক একটা কমিউনিটিতে এই প্রোগ্রামগুলোর কি ধরনের ফলাফল দিচ্ছে বা কি ধরনের প্রভাব ফেলছে। এছাড়া বেনিফিশিয়ারি সার্ভেজ অথবা সিটিজেন রিপোর্ট কার্ডকে জোরদার করা উচিত বলে আমরা মনে করি। একই সাথে কোভিড-19 মহামারীর সময়ে আমরা আরো কিছু রেকমেন্ডেশন দিতে চাই, যার মধ্যে আমরা বলতে চাই স্বল্প মেয়াদে আমাদের উচিত যে পাবলিক ওয়ার্কস প্রোগ্রামগুলোতে বিভিন্ন বিকল্প নিয়ে আসা উচিত। যেমন আমরা যদি কোনো কন্ডিশনাল সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম ব্যবহার করে থাকি, সেখানে আমরা এখন বলতে পারি না যে শিশুদেরকে স্কুলে পাঠানো হোক বা হেলথ কমপ্লেক্সে পাঠানো হোক। এর পরিবর্তে আমরা বলতে পারি যে যদি ঘর বাড়ি পরিষ্কার করা হয় অথবা আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা হয় তাহলে তাদেরকে ক্যাশ ট্রান্সফার করা হবে, বা তারা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাহলে তাদেরকে ক্যাশ ট্রান্সফার করা হবে। এছাড়া আমরা যেটা করতে পারি যে আমরা নারীদের উপর আরো ফোকাস বাড়াতে পারি, আমরা তাদের ক্ষমতায়নের জন্য চেষ্টা করতে পারি, তাদের অর্থের আরো সদ্ব্যবহারের জন্য তাদেরকে সহায়তা করতে পারি। তাদের এছাড়া আমরা ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম গুলোতে আরো ফান্ড দিতে পারি, সেগুলোকে আরো জোরদার করতে পারি, হেলথ কেয়ার জন্য মানুষের সুবিধা আরো বাড়িয়ে তুলতে পারি, পরিবার বান্ধব নীতিমালা গুলোকে আরো বাড়িয়ে তুলতে পারি, এবং পাবলিক ফাইন্যান্সিং এর জন্য আমরা একটা শক রেসপন্সিভ অ্যাপ্রোচ নিতে পারি, যেন সোশ্যাল কোন একটা শক যখন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম গুলোতে পড়ে সাথে সাথে এই প্রোগ্রাম গুলো খাপ খাইয়ে নিতে পারে এবং থেমে না যায়। এছাড়া মিডিয়াম মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে আমরা বলবো যে আমাদের শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন সিস্টেম গুলোকে আরো জোরদার করা উচিত, এগুলোকে আরো বিস্তৃত করা উচিত, যেন আকস্মিক কোনো দুর্যোগের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমরা তৈরি থাকতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত এবং আমাদের প্রমাণ ভিত্তিক বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা উচিত। এর সাথে আমরা আজকে প্রেজেন্টেশন সমাপ্ত করছি। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমি শওকত ভাইয়াকে আহ্বান জানাবো এই আলোচনাটি কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহবুবা। যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন, আমরা এখন আছি ওয়াইপিএফ এর প্রাক বাজেট সামাজিক সুরক্ষা কর্মসূচির যে আলোচনা, সেখানে আমরা এইমাত্র আমাদের ওয়াইপিএফ এর যে রিসার্চ এবং অ্যানালিসিস টিম ওদের একটা উপস্থাপনা দেখলাম। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্যানেলের কাছে, সম্মানিত প্যানেলের সদস্যদের কাছে। আমি প্রথমেই শুরু করতে চাই ডক্টর আসলাম আলমকে দিয়ে। স্যার, আপনি হচ্ছে অনেকদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে মন্ত্রণালয় সত্যি কথা বলতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় কয়েকটি সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে। আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যে জিনিসটা আপনার এখন আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা অতি সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু মাঠ পর্যায়ে অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অনেক ইউনিয়ন পরিষদের সদস্য অথবা চেয়ারম্যান ওনাদের অনিয়মের জন্য গ্রেফতার করা হচ্ছে বা সাময়িকভাবে সাসপেন্ড করা হচ্ছে। সোজা কথা, আমরা ওই সুরক্ষা কর্মসূচিতে, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনে অনেক অনিয়ম এবং অস্বচ্ছতা দেখতে পাচ্ছি। আপনার কাছে কেন মনে হয়, আপনার অভিজ্ঞতার ভিত্তিতে যদি বলেন যে আমাদের আসলে এই গভর্নেন্সের প্রবলেমটা কেন হয়ে থাকে, আর প্রকৃতপক্ষে এখন আমাদের কোভিড-19 বা এই মহামারী চলমান অবস্থায় আমাদের আসলে এখন যে জরুরি অবস্থা, যেখানে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো দরিদ্র জনগোষ্ঠীর কাছে একটা বিশাল অবলম্বন, এরকম পরিস্থিতিতে আসলে আমরা কি করতে পারি আমাদের এই গভর্নেন্সের যে প্রবলেমগুলো, আমাদের অনিয়ম এবং অস্বচ্ছতার যে সমস্যাগুলো, সেগুলো দূর করবার জন্য? ধন্যবাদ স্যার, আপনি যদি 5 মিনিটে বলতে পারেন। ধন্যবাদ শওকত। আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের এই সময়োচিত উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা যদি আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার গোড়ার দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের জাতির পিতা তার সব বক্তৃতাতেই বলেছেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কথা, সোনার বাংলা গড়ার কথা, যেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না। এবং 72 সনে আমাদের শতকরা 80% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত। সে কারণেই আমাদের সংবিধানের মধ্যে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্র এটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। এর প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই সরকার সামাজিক সুরক্ষার উপরে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে, সাধ্যমতো যতটুকু বরাদ্দ দেওয়া সম্ভব সবসময় দিয়েছে, এবং এই ধারা কখনোই ব্যাহত হয়নি, এটা এখনো চলমান আছে।
আমরা সাম্প্রতিক সময়েও যেটা দেখছি প্রেজেন্টেশনে উঠে এসেছে যে বরাদ্দ ক্রমাগত বাড়ছে। তো আমরা কোভিড-19 সিচুয়েশনে আমরা হয়তো দেখব যে বরাদ্দ আরো বেড়েছে, এটা বাড়াটাই স্বাভাবিক। এখন যে গভর্নেন্স ইস্যুর কথা যেটা বলা হলো, আমাদের জাতীয় পর্যায় থেকে একেবারে সর্বনিম্ন স্থানীয় পর্যায় পর্যন্ত গভর্নেন্স মেকানিজম রয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে আমাদের মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় একটা টাস্ক ফোর্স রয়েছে যারা জাতীয়ভাবে সমন্বয় করে থাকে যাবতীয় সুরক্ষা কার্য, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে। আমাদের জেলা পর্যায়ের কমিটি রয়েছে, আমাদের উপজেলা কমিটি রয়েছে, ইউনিয়ন কমিটি রয়েছে, ওয়ার্ড কমিটি রয়েছে, সিটি কর্পোরেশন কমিটি, পৌরসভা কমিটি, পৌরসভার ওয়ার্ড কমিটি, সমস্ত জায়গায় কমিটি রয়েছে। এবং এই কমিটিগুলোতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি সকলেই এটার মধ্যে আছে। এই এলাবোরেট সিস্টেম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনিয়ম হচ্ছে, যেটা সাম্প্রতিক সময়ে মিডিয়াতে বেশি করে এসেছে। এটার যে অন্যতম প্রধান কারণ সেটা হলো আসলে দরিদ্র কারা এই জিনিসটা কারোরই জানা নেই, বা এটা কোডিফাইড না। আমরা বলি যে এত পার্সেন্ট, এত সংখ্যক দরিদ্র বা নিয়ার পুয়ার। এখন এই ব্যক্তিটিকে, পরিবারটিকে, তাকে শনাক্ত করার কোনো মেকানিজম আজ পর্যন্ত ওভাবে দাঁড়ায়নি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 2012-13 সনে একটা গাইডলাইন্স জারি করে। ওই গাইডলাইনে আপনার 12টি ক্রাইটেরিয়া দেওয়া হয়। 12টি ক্রাইটেরিয়া দিয়ে বলা হয় এর মধ্যে যদি 4টি ক্রাইটেরিয়া কোনো পরিবার মিট আপ করে তাকেই সামাজিক সুরক্ষার আওতাধীনে আনা যাবে। তো এটা এতদিন বহাল ছিল এবং সে কারণেই অভিযোগ অনেকটা কম শোনা গেছে। কিন্তু এখন এই কোভিড-19 সময় তাড়াহুড়ো করে এটা বিতরণ করতে গিয়ে ওভাবে ওই ক্রাইটেরিয়া অনুসরণ করা হয়তো সম্ভব হয়নি, বা যেভাবে সুবিধাভোগী নির্বাচনের কথা ছিল ওটা একটু সময় সাপেক্ষ, যে কারণে ওই গ্রিভেন্স রিড্রেন্স সিস্টেম ইত্যাদি ফলো করে সময় সাপেক্ষ বলে এবার এটা সম্ভবত করা হয়নি বা করতে পারেনি, তাড়াহুড়া করে বিতরণ করতে গিয়ে এই সমস্যা দেখা দিয়েছে। তো এনিওয়ে, তো আমরা যদি সেই স্বাভাবিক সময়ে আমরা যদি আবার সেই 12 ক্রাইটেরিয়ার 4 ক্রাইটেরিয়া মিট আপ করার যদি ইয়েতে আমরা ফিরে যেতে পারি, কর্তৃপক্ষ ফিরে যেতে পারে, তাহলে এই অভিযোগ অনেকাংশে থাকবে না। আর আরেকটি বিষয় হলো যে আজ পর্যন্ত আমাদের কাছে এই বেনিফিশিয়ারি ডাটাবেজ নেই, যেটা প্রেজেন্টেশনে এসেছে। ইতিপূর্বে কারা পেয়েছে, কোন প্রোগ্রামে কারা পেয়েছে, নোবডি নোজ। এবং ওই যে দরিদ্র মানুষ কারা, তাদেরকে চিহ্নিত করার জন্য সেই 13-14 সনে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। প্রথমত দরিদ্র মানুষদেরকে চিহ্নিত করার জন্য, পরবর্তীতে এটা আমাদের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করার কাজে হাত দিয়েছিল এবং আমার জানা মতে সারা দেশব্যাপী তথ্য উপাত্ত সংগ্রহের কাজ। কিন্তু সেটা যে প্রসেসিং এর কাজটা বিগত 5 বছরেও এটা করা সম্ভব হয়নি নানা টেকনিক্যাল প্রবলেমের কারণে। এবং এই যে সিঙ্গেল রেজিস্ট্রি যে একটা ডাটাবেস তৈরি করার কথা ছিল সেটাও বক ডাউন হয়ে গেছে। তো এখন প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিলতায়, তো এখন এই যে আমরা যদি এই যে এটা এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার উইথ বেসিক স্ট্যাটিস্টিক্স অন পুয়ার পিপল অথবা পিপল উইথ হাম্বল মিনস, তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাদেরকে যদি একটা ডাটাবেজে নিয়ে আসা যায় এবং তাদেরকে যদি একটা স্মার্ট কার্ড দেওয়া যায় এবং ওই কার্ডের ভিত্তিতে যদি সকল প্রোগ্রামগুলো পরিচালিত হয়, তাহলে এটা এই ধরনের যে অভাব, যে টার্গেটিং এরর, নানান যে এররের কথা, এররস অফ এক্সক্লুশন, এররস অফ ইনক্লুশন, প্রোগ্রাম ক্যাপচার বাই লোকাল এলিটস, এগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন সেটাকেই জোর দিয়ে বাস্তবায়ন করতে পারলে আমাদের এই গভর্নেন্স প্রবলেমটা আর থাকবে না। আর দ্বিতীয়ত, কোভিড-19 সিচুয়েশনে আসলে কোভিড-19 একটা ডিজাস্টার। বাংলাদেশে ডিজাস্টার সবসময় হয় এবং ডিজাস্টার মোকাবেলা করার জন্য
বাংলাদেশের সুনির্দিষ্ট কাঠামো রয়েছে এবং সামাজিক সুরক্ষার দুটো দিক রয়েছে। একটা হলো ঝুঁকি হ্রাস করার জন্য কিছু দীর্ঘমেয়াদী কার্যক্রম, আরেকটা হলো ইমার্জেন্সি রেসপন্স কার্যক্রম। ইমার্জেন্সি রেসপন্স হলো দুর্যোগের সময় হয়। আমরা ইতিপূর্বে আমরা যে সবচাইতে বড় দুর্যোগ যেটা পেয়েছিলাম সেটা হলো 1988 সনের বন্যা, যখন সারা দেশ একসাথে আক্রান্ত হয়েছিল। এরপরে 2004 সালের বন্যাও সারা দেশ একসাথে আক্রান্ত হয়েছিল। কিন্তু এরপর আর সারা দেশ এইভাবে একসাথে আক্রান্ত হওয়ার ঘটনা এই কোভিড-19 আগে আর হয়নি। কোভিড-19 সবচাইতে বড় মহা দুর্যোগ হিসেবে আবর্তিত হয়েছে এবং সবচাইতে বেশি মানুষ এখানে অর্থনৈতিক শকের মধ্যে পড়েছে। এটা আমরা সোশ্যাল প্রোটেকশনের ভাষায় যেটাকে বলি যে ইডিওসিনক্রেটিক রিস্ক এবং কোভেরিয়েট রিস্ক দুটো একসাথে এসে হাজির হয়েছে জনসাধারণের সামনে, এবং যে কারণে আমাদের যারা নিয়ার পুয়ার তারাও এখন পুয়ার হয়ে গেছে। এ কারণে আমাদের বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে এবং বরাদ্দ বাড়বে। তবে বরাদ্দ বাড়াতে গিয়ে আমার একটা বিষয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেন বিদ্যমান কোনো কর্মসূচির অর্থ কাটছাট করে যেন কোনো কর্মসূচিতে না আনা হয়। মানে টোটাল বরাদ্দ যেন কমে না যায়, টোটাল বরাদ্দ যেন বাড়ে। এবং এখানেও দুটো অ্যাপ্রোচ থাকতে পারে। প্রথমত হলো যে ইমার্জেন্সি রেসপন্স, যেমন আমরা দুর্যোগের সময় দুর্যোগ মন্ত্রণালয় সবসময় বিজিএফ কর্মসূচি, ভালনারেবল গ্রুপ ফিডিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এটা পরিচালনা করতে হবে এবং এটা হয়তো কয়েক মাস পরিচালনা করতে হবে, এবং সাধারণত এটা 10 থেকে 30 কেজি বলা হয়ে থাকে। এখন যে পরিস্থিতি, এটাতে আসলে 10 কেজি 20 কেজি না দিয়ে 30 কেজি চাল দেওয়াটাই বাঞ্ছনীয় হবে। আর যে নগদ সহায়তা, এটাও বেশ কিছুদিন কয়েক মাস পরিচালনা করার দরকার। তারপরে যে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বহাল রাখা এবং আরো শক্তিশালী করা সরকারের কর্তব্য হবে। তা আমি আমার প্রাথমিক ইন্টারভেনশন এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি আপনার সাথে কিছু ফলো আপ কোশ্চেন নিয়ে আসবো আবার, যদি আমাদের সময় থাকে, একেবারে আমাদের আলোচনা শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাচ্ছি ডক্টর ইমরান মতিনের কাছে। স্যার, আমরা কিছুদিন আগে দেখছিলাম পিপিআরসির সাথে বিআইজিডি একটি যৌথ প্রকাশনা বের করেছে কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে দুস্থদের উপর এবং দরিদ্রদের উপরের প্রভাব নিয়ে। তো আমরা যেটা দেখলাম আপনাদের গবেষণা থেকে, যে একটা বিশাল অংশ যারা আগে দরিদ্র ছিল না, তারা কোভিড-19 এর প্রেক্ষিতে এখন হচ্ছে দারিদ্র্যসীমার নিচে চলে এসছে। আপনার মতে আসলে এখন সবচাইতে ঝুঁকিতে কোন জনগোষ্ঠীটা, দরিদ্র এবং দুস্থ যেটা বলি আমরা, ভালনারেবল গ্রুপ, তাদের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে কারা আছে? এবং আমাদের বর্তমান যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো, তার মধ্যেই আমরা কিভাবে এই সবচাইতে যে ঝুঁকিপূর্ণ যে গ্রুপটা বা জনগোষ্ঠীটা, তাদের আমরা কিভাবে সহায়তা করতে পারি? ধন্যবাদ স্যার, যদি 5 মিনিটে বলতে পারেন। অনেক ধন্যবাদ শওকত, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তো এই নিউ পুয়ারের জিনিসটা আমার মনে হয় মানে কোভিড কনটেক্সটে তো অবশ্যই এটা একটা, যেটা ডক্টর আসলাম উনিও বললেন, একটা ইডিওসিনক্রেটিক এবং কোভ্যারিয়েট শক দুটা মিলে, এবং এটার ফলে যেটা হয়েছে যে একটা বেশ একটা বড় অংশ, এবং আমাদের ইয়েতে যেটা দেখা যাচ্ছে, প্রায় যারা আমাদের দারিদ্র সীমার নিচে আগে প্রায় 22% মতো মানুষ ছিল, সেটা প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে আর কি এই সময়কালে। এই যেহেতু যারা দারিদ্র সীমার উপরে বসবাস করতো, সেখান থেকে একটা বড় একটা অংশ, প্রায় 80% দারিদ্র সীমার নিচে হঠাৎ দরিদ্র হয়েছে। এখন এটা যে স্ট্রাকচারাল দারিদ্র কিনা সেটা এখনো বলার সময় না, এবং ইকোনমি কিভাবে রেসপন্ড করে এবং ওদের কার্যক্রমগুলো কিভাবে সাপোর্টেড হয় সেটার উপর ডিপেন্ড করবে যে এই যে ধসটা কতটুকু স্ট্রাকচার। সুতরাং মানে এটা একটা জাস্ট কশনের জায়গা, কারণ অনেক সময় মিডিয়া গ্র্যাবিং অনেক ধরনের মানে কনক্লুশন আসতে পারে এখান থেকে। তো এটা একটা হঠাৎ একটা দারিদ্র, এবং এখান থেকে নানা ধরনের ডাইনামিক্স, নানা ধরনের পসিবিলিটিস আসতে পারে।
কিন্তু মূল অ্যানালিটিক্যাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে একটা ইমার্জিং ইকোনমিতে, একটা বাংলাদেশ একটা ইমার্জিং ইকোনমি, মানে এখন পর্যন্ত এবং আগে কোভিডের আগে তো অবশ্যই একটা ইমার্জিং ইকোনমি, আমাদের গ্রোথ রেট সবকিছু মিলিয়ে যে কোনো একটা ইমার্জিং ইকোনমিতে আমার মনে হয় যে কেবলমাত্র দারিদ্র সীমার নিচে হেডকাউন্ট রেশিওটার উপরে ফোকাস করাটা দরকার, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে দারিদ্র সীমার উপরে যারা মোটামুটি কাছাকাছি যারা, তাদের রিজিলিয়েন্সের অবস্থা কি এবং সেখানের ভালনারেবিলিটি গুলা আমার মনে হয় নজরে দেওয়া দরকার। কারণ পভার্টি লাইন একটা র্যান্ডম এটা একটা র্যান্ডম লাইন, হ্যাঁ, এই লাইনের উপরে বেস করে একদম মানে 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 একদম পভার্টি গ্রাজুয়েশন, পভার্টি প্রোগ্রেস পুরাপুরি একটা ইমার্জিং ইকোনমিতে ফোকাস রাখা আমার মতে ঠিক না। আমার মনে হয় সবসময় আমাদের স্ট্রাকচারাল এবং অ্যানালিটিক্যাল যে পয়েন্টটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের এর পরবর্তীতে সোশ্যাল প্রোটেকশন মেকানিজম শুড নট অনলি বি অ্যাবাউট যারা পভার্টি লাইনের নিচে, কিন্তু ভালনারেবিলিটিটা দেখা দরকার এবং পভার্টি ডাইনামিক্সটা দেখা, মানে দারিদ্রকে একটা ডাইনামিক সিচুয়েশন হিসেবে দেখা। কারণ আমাদের যেহেতু দারিদ্র সীমার উপরেও যারা, তাদের একটা বড় অংশ ইনফর্মাল ইকোনমিতে, এই ইনফর্মাল ইকোনমিতে কোনো ধরনের সোশ্যাল প্রোটেকশন নেই। আমাদের সোশ্যাল প্রোটেকশন যদি এই ইনফর্মাল ইকোনমির জায়গাটাকে যদি ধারণ না করতে পারে, তাহলে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথটাও হবে না। কারণ আমাদের ইকোনমিক গ্রোথের মূল চালিকার শক্তি হচ্ছে ইনফর্মাল ইকোনমি, এবং এখানে যদি আমরা গ্রাজুয়েশন না করতে পারি, সোশ্যাল প্রোটেকশন না আনতে পারি, তাহলে এখানে কিন্তু আমার ইকোনমিক গ্রোথটা হবে না। সুতরাং কোভিড, তো যেটা কোভিডের একটা জিনিস, কোভিড ক্রাইসিস আমাদের যে নর্মাল যে ফল্ট লাইনগুলা, নর্মাল যে ডিসফাংশনালিটিস ইন আওয়ার থিঙ্কিং, সেগুলা কিন্তু আমার মনে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে, এবং 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 সেটা অ্যানালিটিক্যাল পয়েন্ট। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এখন এই যে নিউ পুয়ার মানে কারা বেশি ভালনারেবল, তো এটা তো মানে আমার মনে হয় ইটস কোয়াইট অবভিয়াস। এখানে মূলত আমরা যেটা আমাদের সার্ভেতে যেটা দেখছি, ৬,০০০ হাউস হোল্ডের উপরে এই সার্ভেটা করা, ৩,০০০ আরবান, ৩,০০০ রুরাল। আমরা দেখছি আরবান পুয়ার হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল। এটা আরবান রুরাল একটা বড় ধরনের ডিভাইড আমরা বেসিক্যালি দেখছি। এটা মূলত এটা বোঝা যায়, কারণ আরবান ইনফর্মাল ইকোনমির ভালনারেবিলিটি, সোশ্যাল প্রোটেকশনের রিচ খুবই কম, আমরা তো কিছুক্ষণ আগে প্রেজেন্টেশনে দেখলাম। সুতরাং আরবান, এই যে আমি যেটা বললাম, একটা হচ্ছে আমাদের সোশ্যাল প্রোটেকশন থিঙ্কিং এ ভালনারেবল নন পুয়ার বা ভালনারেবিলিটি চিন্তাটা আনা, এবং ইনফর্মাল ইকোনমির চিন্তা আনা, এবং পাশাপাশি আরবান পোরদের, আরবান ইনফর্মাল ইকোনমির একটা বড় ধরনের ফোকাস আনতে হবে আমাদের সোশ্যাল প্রোটেকশন রিইমাজিনেশনে। তো আমার মনে হয় আমাদের গ্রোথের জন্য এটার সাথে কিন্তু শুধু ইকুইটির ব্যাপার না, এটা কিন্তু গ্রোথেরও ব্যাপার, কারণ এটার সাথে কমপ্লিটলি লিঙ্কড আপ আমাদের গ্রোথ পসিবিলিটিস। হ্যাঁ, সুতরাং গ্রোথের জন্য এবং ইকুইটির জন্য, দুটোর জন্যই আমাদের সোশ্যাল প্রোটেকশন থিঙ্কিংটাকে এখন রিইমাজিন করার একটা সময়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি সম্ভব হলে আপনার কাছেও কিছু ফলো আপ কোশ্চেন নিয়ে আবার ফিরে আসবো আমাদের প্রাথমিক আলোচনার শেষ পর্যায়ে। আমি এখন যাচ্ছি মিস সাবানাজ রাশিদের কাছে। মিস রাশিদ, আপনি যেটা শুনলেন, ডক্টর আলম যেভাবে বললেন যে আমাদের এখন চলমান যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেগুলোরও আসলে সহায়তা বাড়ানো উচিত। বিশেষ করে ভিজিএফ যেটা খাদ্য সহায়তা দিয়ে থাকে, সেটা সম্ভব হলে পরিমাণ বাড়িয়ে সারা বছর চালানো যায় কিনা সেটা নিশ্চিত করা। আমি মূলত আপনার কাছে জানতে চাইবো, আমাদের এখন বেনিফিট ডেলিভারি যে সিস্টেম আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে, আমরা নগদ অর্থ বলি অথবা খাদ্য সহায়তা বলি, আমরা যেভাবে বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছাচ্ছি, উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছি, আমাদের এখনকার বাস্তবতায় আপনার আসলে কি মনে হয় আমাদের কিভাবে আমাদের এই ডেলিভারি সিস্টেমটা আরো উন্নত করা যায়, কিভাবে এটার এফিসিয়েন্সি আরো বাড়ানো সম্ভব, বিশেষ করে এখনকার পরিস্থিতিতে যেখানে আমাদের উপকারভোগী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে? ধন্যবাদ। ধন্যবাদ শওকত। আই গেস শুরু করার আগে আমার মনে হয় যে কোনো ধরনের মডার্নাইজেশন সিস্টেম বা ডিজিটাইজেশন সিস্টেমের দিকে আসলে কয়েকটা প্রিন্সিপাল মাথায় রাখা খুব প্রয়োজন, যে আমরা কিসের জন্য করছি, বা আমরা যখন কোনো নতুন সিস্টেম ডিজাইন করবো বা কোনো কিছুকে যখন নতুন করে এফিশিয়েন্ট করার চিন্তা ভাবনা করবো, টু থিঙ্ক অ্যাবাউট যে এক্সিস্টিং প্রিন্সিপালস কি হওয়া হচ্ছে। আই গেস আমি নেক্সট যে কথাগুলো বলবো, এটা দুটা প্রিন্সিপাল উপর ভিত্তি করে। প্রথম প্রিন্সিপাল হচ্ছে যে আমরা
এভাবে চিন্তা করব যে কোনো পলিটিক্যাল প্রবলেম বা পলিটিক্যাল প্রসেসকে টেকনোলজি দিয়ে অলওয়েজ সলভ করা পসিবল না। Technologization is not the solution for a political problem. সবকিছু ডিজিটাল করে বা মডার্নাইজ করে হয়তো বা সমস্যার সমাধান করা যাবে না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পলিসি বা প্রোগ্রাম এগুলো আসলে মানুষের জন্য। সো অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো কিছুকে এফেক্টিভ করার চেষ্টা করি, এফিশিয়েন্ট করার চেষ্টা করি, আমরা তখন হয়তো বা প্রযুক্তি অথবা সিস্টেমের প্রতি অনেক বেশি লিন করি বা ওটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, এবং তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটা মানুষকে সার্ভ করছে কিনা, মানুষকে হেল্প করছে কিনা, সেগুলো নিয়ে আমরা একটু সাইডলাইন হয়ে যায়। সো আই গেস এই দুইটা প্রিন্সিপাল মাথায় রাখা খুব প্রয়োজন যে কোনো প্রোগ্রাম ডিজাইন বা এফিসিয়েন্সি কনসিডারেশন করার আগে। সো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা কিভাবে আমাদের এক্সিস্টেন্সকে আরো এফিশিয়েন্ট করতে পারি, আমার কাছে আসলে সিস্টেমটা 5টা, যদি আপনি ডেলিভারির কথা বলেছেন, ইন মেনি ওয়েজ আমার কাছে আসলে ইটস আ মোর হোলিস্টিক ওভারহল অফ দ্য এন্টায়ার সিস্টেম, যেখানে 5টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে যেমনটা অনেকেই বলেছেন, আমাদের ডক্টর আসলাম স্যারও বলেছেন যে টার্গেটিং ইজ আ বিগ প্রবলেম, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সেন্ট্রাল ডেটাবেস নাই, এবং ইনফ্যাক্ট এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ইনফ্যাক্ট এতদিনে আমাদের কাছে কোনো ডেটাবেস নাই। সেকেন্ড হচ্ছে ডিজাইন এন্ড অ্যালোকেশন, আদৌ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ বাজেট অ্যালোকেশন আছে কিনা টু রিইনভেন্ট অর রিইমাজিন দ্য সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামিং। থার্ড হচ্ছে ডেলিভারি এন্ড ডিসবার্সমেন্ট, যেখানে অলরেডি আমরা বাংলাদেশ কিছু ইনোভেশন দেখেছি, যেটা আমি একটু পরে কথা বলবো। ফোর্থ হচ্ছে গ্রিভেন্স রিডার্সাল, যে আদৌ যারা পাচ্ছে কি পাচ্ছে না, তাদের কি ধরনের সমস্যা হচ্ছে, এখানে কমপ্লেইন রেজিস্ট্রি কিভাবে হচ্ছে, গ্রিভেন্স রিডার্সালের কাজ করা। এন্ড ফিফথ ইজ দ্য মনিটরিং এন্ড দ্য ফিডব্যাক লুপ, যে আমরা রিয়েল টাইম ক্রস কারেকশন করতে পারছি কিনা। এন্ড বাংলাদেশ সরকার 2015 সালের, যেটার কথা অনেক রেফারেন্স এসেছে, যে সোশ্যাল সেফটি প্রোগ্রামের যে পলিসি তৈরি করা হয়েছে, ইন মেনি ওয়েজ ইট ওয়াজ আ ভেরি ফরওয়ার্ড থিঙ্কিং পলিসি, এট লিস্ট আমার কাছে। বিকজ এখানে কয়েকটা জিনিস ছিল। এক ছিল যে ফর এক্সাম্পল আমরা যখন বলতেছি ইমার্জেন্সি আর শক রেসপন্সের কথা বা কোভিড রেসপন্সের কথা বা কোভিড শকসের কথা, আমাদের কিন্তু বাজেট, আমাদের এই পলিসিতে অলরেডি বলে দেওয়া আছে যে কোভিড শকস সরকার চাইলে অনেক ফ্লেক্সিবলি বাজেট অ্যালোকেশন বাড়াতে পারে, which I think is quite forward thinking. সেকেন্ড, যেরকম বলা আছে যে এখানে আপনার যেটা আসলাম স্যার বললেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কথা ছিল, তারা একটা পভার্টি স্কোরিং করে হাউসহোল্ড লেভেলে একটা পভার্টি স্কোরিং করবে, সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়ে উঠতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আই গেস দ্য বিগ কোয়েশ্চেন শুড বি যে আমরা কোনো ধরনের নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে কেন আমাদের এক্সিস্টিং সিস্টেমগুলো এখন ইমপ্লিমেন্ট হয়নি সেটা নিয়ে প্রশ্ন করা, সেটা নিয়ে আরো বেশি অ্যাকাউন্টেবিলিটি চাওয়া যে কেন সেটা হতে পারে নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ফর দি ওভারহল অর দি সর্ট অফ কয়েকটা বেসিক পিলার্স থাকা খুব প্রয়োজন, যেটা দিয়ে আসলে আমরা যে কোনো সিস্টেমের সেটা টার্গেটিং বলি, আমরা ডেলিভারি বলি, বা আমরা এফিসিয়েন্সি মোর এফিশিয়েন্ট করতে চাই, কয়েকটা জিনিস একসাথে হওয়া সম্ভব। প্রথমে যেটা সবাই বলছে সেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল এমআইএস ডেটাবেস থাকা, যেটা মূলত আমাদের টার্গেটিং করতে হেল্প করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার অলরেডি কোভিড এর ক্ষেত্রে কিছু ধরনের নতুন ধরনের কিছু পদ্ধতি তারা অবলম্বন করেছে। ফর এক্সাম্পল, আমরা এখন সেলফোন ডেটা প্যাটার্ন অ্যাসেস করে বা অ্যানালাইজ করে আমরা চেষ্টা করছি কে গ্রুপ সেটা খুঁজে বের করা। বাট ইন মেনি ওয়েজ এখানকার আগে এর আগে আসলে একটা ধাপ থাকে যে আমরা জানি যে আমাদের টার্গেটিং প্রসেস ইজ আ ভেরি পলিটিক্যাল প্রসেস। তো সেই ক্ষেত্রে আমরা না হয় ফর এক্সাম্পল আমরা চাই যে আমরা যখন এই ধরনের ডেটা সিস্টেমস ইউজ করবো, এই ধরনের মোবাইল ডেটা বা সিডিআর, যেটা আমরা সেলফোন ডেটা রেকর্ডস বলি, সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, সেই ক্ষেত্রে যাতে আমরা we can use this secondary mobile data to validate the first targeting list, not the other way around. কারণ আমরা যদি মোবাইলটার উপর ভিত্তি করে আমাদের সকল ডিসবার্সমেন্ট প্ল্যান করি, তখন দেখা যাবে যাদের মোবাইল নাই, যেটা বাংলাদেশ only 65% people have mobile phones, তারা হয়তো বা এক্সক্লুড হয়ে যাবে, মহিলারা হয়তো বা এক্সক্লুড হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক ধরনের এক্সক্লুশন এরর থাকতে পারে। তো আমাদের চিন্তা করতে হবে যে ওকে ফাইন, আমরা যদি এই ধরনের নতুন পদ্ধতি বা বিগ ডেটার কাছে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে we find a middle ground between the political process as well as the technology process. So এটা হচ্ছে একটা ধাপ হতে পারে। এর পাশাপাশি to make it more efficient, আমরা এখানে self targeting and self registration রাখতে পারি, যেটা ইন্ডিয়া কিছু এক্সাম্পল আছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ স্টেট থেকে, যে আমরা self targeting কিভাবে করতে পারি। এর পাশাপাশি আরো একটা এক্সাম্পল হচ্ছে in terms of understanding যে যারা আমাদের তো অলরেডি প্রত্যেকটা কমিউনিটি লেভেলে আমরা বলছি যে আমাদের সেন্ট্রাল ডেটাবেস নাই, কিন্তু আমরা জানি যে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, আমাদের যারা বা স্কুল লেভেলে প্রত্যেকটা কিন্তু কমিউনিটি বাংলাদেশে খুবই টাইট নিট কমিউনিটি।
তো সেই ক্ষেত্রে তারা কিভাবে আমাদের ভ্যালিডেশনে হেল্প করতে পারে, তারা কিভাবে আমাদেরকে বলতে পারে কারা গরিব আছে বা কারা গরিব হচ্ছে, সেক্ষেত্রে হাউ ডু উই কাইন্ড অফ build an interdisciplinary বা intersectoral kind of response in targeting. এটা গেল প্রথম ধাপ। in order to ensure efficient delivery, আমাদের আসলে আমরা কাদের কাছে ডেলিভারি করব সেটা আসলে বোঝাটা প্রথমে প্রয়োজন। সেকেন্ড স্টেপে আসছে হাউ ডু উই অ্যাকচুয়ালি মেক দ্য ডেলিভারি প্রসেস মোর এফিশিয়েন্ট। আমরা জানি যে বাংলাদেশে বেশ কিছু কয়েক বছর যাবত আমরা we're talking a lot about digital payment programs, যেখানে ইনফ্যাক্ট more or less আমার মোস্টলি এক্সপার্টিজ। সো ডিজিটাল পেমেন্টস প্রোগ্রামে গেলে দেখা যাচ্ছে যে আমরা এখন বিকাশ, রকেট, শেয়ার ক্যাশ ইত্যাদি মোবাইল মানি প্রোভাইডারের কারণে আমরা এখন অনেক দ্রুত অনেক ডিরেক্ট টার্গেটিং করতে পারছি, যে কারণে আমাদের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে, লিকেজ কমে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি স্পেশালি আমাদের খুব বড় একটা সাকসেস স্টোরি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল স্টাইপেন্ড, যেখানে মায়েরা এখন ডিরেক্টলি তাদের বাচ্চাদের স্টাইপেন্ডটা তাদের সেলফোনে পাচ্ছে, এবং এখানে আমাদের ধরনের হাউস পাওয়ার বা হাউস বার্গেনিং এর ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই ধরনের ডিএফএস বেস সিস্টেম ডিজাইন করব, এখানে কয়েকটা প্রিন্সিপালস আছে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে যে আমাদের এখনো এই ধরনের সিস্টেমে আমরা জানি যে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এখনো জেন্ডার গ্যাপ অলমোস্ট 21%, বাট এর পাশাপাশি অ্যাকাউন্ট খুলতে বাংলাদেশ সরকার এখনো এনআইডি চাচ্ছে। রিসেন্টলি শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে আমার অর্জন চাইলে অ্যাকাউন্ট খুলতে পারে। সেই ক্ষেত্রে আসলে আমরা জানি যেহেতু আমরা সবাই এনআইডির আওতায় না, হাউ ডু বি মেক শিওর যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা বিকল্প কোনো আইডি ইউজ করতে পারি কিনা, সেটা কি হতে পারে ইন অর্ডার টু অ্যাকচুয়ালি মেক দ্য ডেলিভারি প্রসেস মোর এফিশিয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে যে হ্যাঁ আমি সেলফোনে নিচ্ছি, বাট আমরা জানি আমাদের দেশে ডিজিটাল লিটারেসি বলে বা ফাইন্যান্সিয়াল লিটারেসি বলে দুটোই অনেক লো। তো সেই ক্ষেত্রে আর দেয়ার সিম্পল প্রোগ্রামস দ্যাট ক্যান বি ডিজাইন, যেখানে আসলে আমাদের গ্রাসরুটস এনজিওরা খুব দারুণভাবে আমাদেরকে হেল্প করতে পারে এবং অ্যাওয়ারনেস বিল্ড করতে পারে। থার্ড হচ্ছে যে আমরা যখন আমাদের এমএসপাস প্রোভাইডারের কথা ভাবি, আমাদের যারা বিকাশ, শেয়ার ক্যাশ, এই ধরনের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামিং এ যখন টাকাটা ট্রান্সফার, যেটা আমরা ওল্ড এজ অ্যালাওয়েন্স বা স্কুল স্টাইপেন্ডের ক্ষেত্রে দেখেছি, অনেক সময় দেখা যায় যে এখানে যে আমাদের ক্যাশ আউটের যে কমিশনটা আছে, এই কমিশনটা ইন সাম ওয়েজ মোবাইল প্রোভাইডারের উপর চাপায় দেওয়া হয়। সো দেয়ার ইজ নো বিজনেস কেস ফর মোবাইল প্রোভাইডার্স টু সার্ভ দ্য পোর। এবং যদি সেখানে কোনো বিজনেস কেস না থাকে, তাহলে ইন দ্য লং রান, আজকে কোভিড বলি বা কালকে অন্য কোনো ডিজাস্টার বলি, বা ইন দ্য লঙ্গার টার্ম যখন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আমরা চিন্তা করব, তাহলে আসলে মানে এটা কোনো সাস্টেইনেবল সিস্টেমে দাঁড়াবে না, বিকজ এমএফএস প্রোভাইডার্স তারা তো আসলে চ্যারিটি করে এই কাজটা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কমিশন প্রসেসটা কি হতে পারে, যেটা অনেক দেশে আমরা এক্সাম্পল দেখেছি যে কিছুটা সরকার বহন করে, কিছুটা প্রোভাইডার বহন করে, বা এখানে একটা রিডিউসড রেট দেওয়া হয়, সেগুলো আসলে কি হতে পারে সেটা নিয়ে অনেক ইনোভেশন করবার জায়গা আছে। And then finally হতে পারে একটা ইন্টারমিডিয়ারি সাপোর্ট, যে আমরা দেখা যাচ্ছে এটা আমরা রিসেন্টলি ব্র্যাকের এক্সাম্পল থেকে, তারা যখন প্রথমবার কোভিড এর সময় ক্যাশ ডিসবার্সমেন্ট করতে গিয়েছিল, তারা ভেবেছিল যে অনেকের অ্যাকাউন্ট নাই। তো সেই ক্ষেত্রে প্রথমবার যদিও ক্যাশ হয়েছিল, সেকেন্ড টাইমে ইট ওয়াজ মাচ হায়ার, মোর অন, মানে এরপরে আরো বেশি বিকাশ বা অন্য ধরনের এমএফএস ইউজ করে তারা ডিসবার্সমেন্ট করতে পেরেছে। এটা করতে পেরেছে বিকজ প্রত্যেকটা মাঠ পর্যায়ে অনেকগুলো ইন্টারমিডিয়েট সাপোর্ট ছিল, যেখানে গিয়ে মানুষজন ডিরেক্ট ওখানে বসে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে। তো এই ধরনের সর্ট অফ মেকানিজমস টু বি ইনগ্রেইনড ইনটু দ্য সিস্টেম আমাদের ডেলিভারি অনেকখানি সহজ করে দিতে পারে। এন্ড দ্য ফাইনাল পিস যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের মনিটরিং সিস্টেম। এখানে অনেকেই বলছে যে একটা থার্ড পার্টি কোলাবরেটর থাকা খুব প্রয়োজন, যারা গ্রাসরুটস লেভেলে মনিটরিং করতে পারবে। এর পাশাপাশি আসলে যেটা গ্রিভেন্স রিডার্সাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ইট, যে আমরা আসলে তখনই ক্রস কারেক্ট করবো, তখনই একটা এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করতে পারবো যখন আমার যারা বেনিফিশিয়ারি বা আমার যারা টাকাগুলো পাচ্ছে তারা তাদের কমপ্লেইন করে দিতে পারবে। আমরা দেখেছি স্কুল স্টাইপেন্ড প্রোগ্রামে অলমোস্ট 28% বেনিফিশিয়ারি বলেছে যে তারা যখন মোবাইলে টিপে বা যখন কোনো একটা ট্রানজাকশন করে তাদের একটা ভুল হয়ে যায়, ভুল হওয়ার পর তারা কাস্টমার কেয়ারে ফোন করে, তাদের সমস্যা বলতে পারে না। তো সেক্ষেত্রে অনেক ধরনের গ্যাপ অলরেডি এক্সিস্ট করে। তো হাউ ডু উই অ্যাকচুয়ালি বিল্ড এ গ্রিভেন্স রিডারসাল সিস্টেম, যেটার মাধ্যমে আমরা আমাদের ডেলিভারি সিস্টেমগুলোকে আর এফিশিয়েন্ট করতে পারবো, বিকজ তখন আমাদের কাছে ফিডব্যাকটা আসবে। তো এই তিনটা জায়গায় যদি আমরা একই সাথে কাজগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এফিশিয়েন্সি অনেকখানি বেড়ে যাবে। এবং যদি আমরা এক্সিস্টিং সিস্টেমে যে ছোট ছোট প্রবলেম গুলো আছে, দেয়ার ইজ আ মাচ বিগার প্রবলেম, বা যদি ছোট ছোট আমরা প্রবলেম গুলোকে ইনোভেট করে সলভ করতে পারি, তাহলে দেখা যায় আমাদের সিস্টেমটা অনেকখানি এক ধাক্কা এক্সেলারেট করবে। এবং আমার মনে হয় কোভিড এর কারণে সেটা করবার জন্য আমাদের একটা খুব অপরচুন টাইম হচ্ছে এখন। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার রশিদ। আমি এখন চলে যাব মুস্তাফা আমির সাবির কাছে। মিস্টার সাবি, আপনার কাছে যেটা আমি জানতে চাইবো পুরোপুরি আমাদের আসন্ন বাজেট নিয়ে, সেটা
আমরা দেখেছি যে আমাদের বিগত বছরের তুলনায় বাজেটে বরাদ্দ জিডিপি হিসাবে 2.4 থেকে বেড়ে 2.58% এসছে। আপনি কি একটু আমাদেরকে বলতে পারেন যে আসলে আমাদের এখন যে পরিমাণ বরাদ্দ যাচ্ছে জিডিপি অনুপাতে সেটা যথেষ্ট কিনা? বিশেষ করে আমরা যদি ধরে নিই যে একটা বড় অংশ চলে যাচ্ছে পেনশন হিসাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে অথবা মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের পেনশন বাদ দিয়ে এখন যে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ সেটা যথেষ্ট কিনা, আর আপনি কি আমাদেরকে একটু অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে বা অন্যান্য দেশের বরাদ্দের আলোকে বলবেন কিনা যে আমরা যথেষ্ট খরচ করছি কিনা এই খাতে? ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার শওকত আলী ভাই, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য ওয়াইপিএফ কে পার্সোনালি আমি ওয়াইপিএফ টিমকে অনেক ধন্যবাদ জানাই এবং ডিস্টিংগুইশড প্যানেলিস্টদেরকেও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আলোচনা অলরেডি করার জন্য। আর বরাদ্দের যে বিষয়টা বললেন এটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের কিন্তু আমাদের সেফটি নেটের জন্য যে বরাদ্দটা দেওয়া হয় এটা কিন্তু আমাদের, যদি আমরা দেখি যে জিডিপির পার্সেন্টেজে কিছুটা মানে বর্ধিত দেখাচ্ছে এখানে, আমরা বিগত 10 অর্থ বছর যদি আমরা এখানে চিন্তা করি, কিন্তু আপনি যদি পেনশনটাকে রিটায়ার্ড পেনশনের ইয়েটাকে যদি এক্সক্লুড করেন এখানে, তাহলে কিন্তু আমার 1.7% এবং 1.8%-এর মধ্যে এটা স্ট্যাগনেন্ট রয়েছে। মানে আমার গভর্নমেন্ট পেনশনের ওই পোর্শনটা বেড়েছে, কিন্তু আমার ওভারঅল যদি আমি ধরি যে আমার 140টা প্রোগ্রামের মধ্যে বাকি 139টা প্রোগ্রামে কিন্তু আমার ওটা স্ট্যাগনেন্ট। যদি জিডিপির পার্সেন্টেজে ধরেন তাহলে স্ট্যাগনেন্ট, যদি বাজারের পার্সেন্টেজে ধরেন বিগত 10 অর্থ বছর এটা আরো কমেছে। আমার এটা আমার ছিল পেনশন বাদে 10.9% ছিল বাজেটের, যেটা 20 অর্থ বছরে এসে 9.8% হয়েছে এটা। সো এটা আমার বরঞ্চ আমার কমেছে, আমার ওটা বেড়েছে দেখে আমার পেনশনের এটা আমার দেখা যায় ওভারঅল আমার হয়তো বা বেড়েছে। সো এটা একটা আমার একটা ইস্যু রয়েছে। আর আপনি অন্যান্য গ্লোবাল কান্ট্রি এবং যেটা একটা এক্সাম্পল দিতে বললেন, আমি কুইকলি একটা দেখছিলাম আইএমএফ এর কান্ট্রি ডেটাবেস সোশ্যাল প্রোটেকশনের, যেটা কোফগ ফাংশন অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের, ওইখানে আমরা 2016 সালের জন্য 58টা কান্ট্রির ডেটা পেলাম। ওখানে দেখলাম 58টার মধ্যে আমি একটা র্যাঙ্কিং করলাম, বাংলাদেশ 47তম। মানে বাংলাদেশকে এক্সক্লুডিং পেনশন ওখানে 0.7% বলছে 2006 সালে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাবেসেও তাই বলছে। সো আমাদের উপরে আরো অন্যান্য কান্ট্রিগুলো আছে, আমাদের সমসাময়িক সাউথ এশিয়ান কান্ট্রিজ, যেমন এখানে ইভেন আপনি নেপাল আছে, আফগানিস্তান আছে, যদি ইন্ডিয়া পাকিস্তানের ডেটা নেই কিন্তু নেপাল আফগানিস্তান এখানে রয়েছে, এবং ইভেন আমাদের মায়ানমারের মতো কান্ট্রি আমাদের বেশ উপরে রয়েছে। তো আমরা একদম বটমের দিকে সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে এক্সপেন্ডিচারের যে বিষয়টাতে আছে আর কি। সো আরেকটা ইস্যু আমি এখানে যেটা তুলবো, এটা তো আমি গ্রসলি অ্যালোকেশনের কথা বললাম। আরেকটা আমাদের বারবারই যে ইস্যুটা এসেছিল যে আমাদের চমৎকার একটা ইনিশিয়েটিভ ছিল যেটা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আমাদের, এটা তো আমাদের একটা চমৎকার একটা প্ল্যান। সো আমার প্ল্যানটা তখনই আমার ভালো হবে যদি আমি প্ল্যানে যে টার্গেটগুলো আছে এটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আমার বিগত অন্যান্য প্ল্যানগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে মানে প্ল্যানটা খুব সুন্দর হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনটা যেহেতু হয় না বা এটার কোনো ফলো আপ জিনিসটা আমি জানি না, সো আমার ওই অ্যাসেসমেন্টটা আমার আসে না। সেক্ষেত্রে আমরা একটা মানে একটা ট্র্যাকিং করেছিলাম সিপিডি থেকে, ঠিক অর্থ বছর 17 থেকে অর্থ বছর 20 এনটিপোলিসের, কিন্তু এটা ফাইনাল অর্থ বছর যেটা টার্গেটিং করা ছিল এই 20 অর্থ বছর। তো ওইখানে আমরা দেখেছিলাম যে 4টা কোর লাইফ সাইকেল প্রোগ্রাম যেগুলো আছে, আপনার ওল্ড এজ অ্যালাওয়েন্স, তারপরে চাইল্ড স্কুল, এখানে প্রাইমারি এন্ড সেকেন্ডারি মিলায় যেটা চাইল্ড স্কুল আছে, তারপর অ্যালাওয়েন্স ফর দ্য উইডো, ডেজার্টেড এন্ড ডেস্টিটিউট উইমেন, আর আরেকটা ছিল আপনার প্রোগ্রামস ফর পিপল উইথ ডিসএবিলিটিস। এই 4টা প্রোগ্রামের প্রত্যেকটাতেই আমার ওই অর্থ বছরের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা এনটিপোলিস এর টার্গেট থেকে অনেক গ্যাপ রয়েছে। একটা এক্সাম্পল দেই আমি, চাইল্ডদের যে কম্বাইন্ড স্টাইপেন্ড দেওয়া হয় প্রাইমারি আর সেকেন্ডারি, এটা এনটিপোলিস যে টার্গেট করেছিল তার মাত্র 10.16%। মানে আমাদের টার্গেট করেছিলাম তার মাত্র 10.16% আমি বাজেটে বরাদ্দ দিয়েছি। অন্যান্য প্রোগ্রামগুলো যেটা আমি দেখেছি চাইল্ড স্কুল স্টাইপেন্ড, এর ক্ষেত্রে প্রায় 5,000 থেকে আপনার 7,000 কোটি টাকার একটা ডিফারেন্স আমরা দেখেছি যে এনটিপোলিসের টার্গেট ভার্সেস আমার বাজেটে যে বরাদ্দটা। তেমনি ওইরকম 1300, 1400, 1500 কোটি টাকা আমি বাকি যে 3টা প্রোগ্রাম কোর লাইফ সাইকেল প্রোগ্রামের কথা বললাম এই বিগত 4 অর্থ বছরে। সো আমার এক্সিস্টিং প্ল্যান থেকেই কিন্তু আমার দেখেন অ্যালোকেশনটা একটা আমি সরে আসছি। আমি গ্লোবাল কম্পারিজন যদি নাও করি, আমার যে এনটিপোলিসের টার্গেট দেওয়া আছে যে জিডিপি 3% করতে হবে বাই ফিসক্যাল ইয়ার 20, আমি কিন্তু ওইটাতেও অ্যাচিভ করতে পারতেছি না যদি আমি গভর্নমেন্ট পেনশনকে এক্সক্লুড নাও করি। যদিও আমাদের এটা এক্সক্লুড করা মানে এটা এখন একটা সময় দাবি হয়ে দাঁড়িয়েছে যে কোনো মতেই গভর্নমেন্ট রিটায়ারমেন্টের পেনশন এটা এখানে থাকার মানে এটা একটা
মানে ফিলোসফিক্যালি এটা কখনো সোশ্যাল প্রোটেকশন বা এটার মধ্যে আমার যায় না, সোশ্যাল সেফটি নেটের মধ্যে। তো এটা একটা ইস্যু যেটা আমি বললাম। আর আরেকটা ইস্যু আমি এখানে বলবো, আমাদের যেটা বাজেট বরাদ্দর ক্ষেত্রে এখানে একটা কোশ্চেন চলে আসে যে আমাদের তো অনেক সেক্টরাল প্রায়োরিটিস আছে। যেমন আমাদের যখন আমরা বাজেট বরাদ্দ দেই, এখানে ট্রান্সপোর্ট সেক্টর বা অন্যান্য অনেক সেক্টর, পাওয়ার সেক্টর বা অন্যান্য সেক্টর প্রায়োরিটি আছে, আমার সম্পদ তো সীমিত। তাহলে আমি তো এটা যখন দিতে চাই, তাহলে এক্সট্রা ওই অর্থটা আমি পাবো কোন জায়গায়, অ্যালোকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি। তো এখানে আমি একটা ছোট্ট মানে উদাহরণ দিই যে আমাদের কিন্তু মূল অ্যালোকেশনের চেয়েও আমাদের এক্সপেন্ডিচারের সক্ষমতাতেও কিন্তু আমাদের এই সমস্যাটা রয়ে গেছে। আমরা একটা জিনিস মানে অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের প্রতি বছর যে বাজেট ডেফিসিটের যে আমরা টার্গেটটা করি, যে আমার 5% অফ জিডিপি বাজেট ডেফিসিট হবে, বা আমি এতটুকু এক্সপেন্ডিচার করব, মানে আমি ধরি যে 17% অফ জিডিপি আমি এক্সপেন্ডিচার করব, কিন্তু দিন শেষে গিয়ে দেখি আমরা 13 থেকে 14% আমি এক্সপেন্ড করতে পারছি। মানে আমার বাজেট ডেফিসিট থেকে আমার প্রায় 13,000 কোটি টাকা 27,000 কোটি টাকা আমি খরচ করতে পারছি না। সো এই টাকাটা যদি আমি 5%ও আমি করতে পারতাম যে ডেফিসিটটা, তাহলে এই 13,000 থেকে 27,000 কোটি টাকা যেটা আমার থাকে, এটা কিন্তু আমি এক্সিস্টিং প্ল্যানের মধ্যেই কিন্তু আমি এই যে বলছি যে আমি বরাদ্দ দিতে পারছি না, এই বরাদ্দগুলো কিন্তু আমি এখানে দিতে পারি যদি আমার যেটা চাই, আমি বাজেট ডেফিসিটের যে প্ল্যানটা আমার আছে। সো আমার এই সম্পদের এই সীমিত অ্যানালাইসিসটা শুধুমাত্র রেভিনিউ শর্টেজ ক্ষেত্রে না, আমরা বাইরে থেকে যেহেতু আমাদের অনেক প্রোগ্রামে কিন্তু এগুলো যেমন ইজিপিপি থেকে শুরু করে অনেক প্রোগ্রামে এগুলো বাইরের মানে ফরেন ফাইন্যান্সিং থেকে আমরা এগুলো বাস্তবায়ন করে থাকি। তো আমাদের এখানে একটা অনেক বড় অপশন রয়ে গেছে যে অ্যালোকেশনের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমাদের ভালোভাবে মানে নজর দেওয়া দরকার। আর পার্টিকুলারলি যদি আপনি বলেন যে আমার কোন কোন মানে আমার আসলে কোন প্রজেক্ট গুলোতে আমি বেশি বরাদ্দ দিতে পারবো, আমি কোভিড-19 এর পার্সপেক্টিভে তো অনেক কথাই মানে এখানে হয়েছে যে আমরা গভর্নমেন্টে অনেক প্ল্যান করছেন, কিন্তু আমাদের এক্সিস্টিং আমি প্রিভিয়াসলি আমাদের যে প্যানেলিস্ট বললেন এক্সিস্টিং আমাদের যে স্ট্রাকচারটা আছে ওর মধ্যে আমরা কোন প্রোগ্রামগুলোকে আমি বেশি আরো অ্যালোকেট করতে পারি, যেটা আমার এখানে আমাদের প্রেজেন্টেশনে আমরা দেখেছি যে ছাতা প্রোগ্রামের মাধ্যমে, মানে প্রোগ্রামের মধ্যে আমার ছোট ছোট এই প্রজেক্টগুলো যদি নিয়ে আসি, সেক্ষেত্রে এন্ট্রি পলিসি খুব সুন্দরভাবে আমরা লাইফ সাইকেল বেসড কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে আমার বাচ্চাকাল থেকে ম্যাটারনিটি অ্যালাওয়েন্স থেকে আমার চাইল্ডের স্টাইপেন্ডে যাব, তারপরে ইউথদের ক্ষেত্রে যখন আমি ইজিপিপি বা এই প্রোগ্রামগুলো আছে, এবং শেষে আমার ওল্ড এজ অ্যালাওয়েন্সের ক্ষেত্রেও এন্ট্রি পলিসি কিন্তু সুন্দরভাবে বলা আছে যে আমাদের ইউনিভার্সাল পেনশন স্কিমের কথা কিন্তু এখানে খুব ভালোভাবে বলা হয়েছে আর কি। সো আমাদের এই কোভিড-19 আমাদের যেহেতু আমাদের এই গ্রুপটা অনেক বেশি ভালনারেবল এখন দেখতে পাচ্ছি, এবং এন্ট্রি প্লাস বাজেট কমিটমেন্ট, ইলেকশন ম্যানিফেস্টো কমিটমেন্ট, 7 5-year প্ল্যান, সব জায়গাতেই আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল পেনশন স্কিমের এই জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি আমরা কভার করতে পারি, 65+ এর ওই পপুলেশনটাকে যদি আমরা কভার করতে পারি, ওল্ড এজ অ্যালাওয়েন্স প্লাস ইলেকশন বেনিফিটস, আরেকটাও কথা বলা আছে যে 65+ এর যারা জনগোষ্ঠী আছেন তাদের সবাইকে আমরা ফ্রি অফ কস্ট হেলথ সার্ভিস দেবো। সো আমার ইউনিভার্সাল হেলথ কাভারেজের ওই অংশটাও কিন্তু আমার ওই টার্গেট গ্রুপের জন্য এটা তখন আমার হয়ে যাবে। সো আমি এই প্রোটেকশন প্রোগ্রামটাকে যদি আমি ঠিকমতো ডিজাইন করতে পারি, যেটা আমরা এই অর্থ বছর থেকে আমরা একটা মানে প্রস্তাব দিয়েছি সিপিল থেকে, যে যদি এটা করা সম্ভব হয় এবং আমাদের 2041 সাল পর্যন্ত যদি আমি টার্গেটিং করি, প্রথমে হয়তো আমরা নন কন্ট্রিবিউটরি ভাবে চলবো, তারপরে আস্তে আস্তে কন্ট্রিবিউশনে আমরা যাব, তাহলে কিন্তু আমরা অন্যান্য অনেক প্রোগ্রামকেও আমরা বাই ডিফল্ট অ্যাড্রেস করা হয়ে যাবে। যেমন আমাদের উইডোড প্রোগ্রাম, ডেস্টিটিউট প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোও কিন্তু পার্শিয়ালি আমার এই একটা মানে বয়স ভিত্তিক এটা যদি করি, তাহলে আমার এই অ্যালোকেশনের ক্ষেত্রে আমার করা সম্ভব হবে। সো আমি হয়তো বা ইউটিলাইজেশনের জিনিসগুলো যদি পরবর্তীতে আসে আমি ওইটা হয়তো বা পরে বলবো। থ্যাংক ইউ। ওভার। থ্যাংক ইউ মিস্টার সাবি। আমি আবার চলে যাব ডক্টর আসলাম আলমের কাছে। স্যার, মিস্টার সাবি যেটা বলছিলেন যে আসলে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের আসলে বরাদ্দ বাড়েনি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে, বিশেষ করে আমরা যদি পেনশন বাদ দিয়ে চিন্তা করি, বরং কমেছে। সে আলোকে যদি স্যার আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে এখন আমাদের বিরাজমান মহামারী পরিস্থিতিতে আসলে কোন ধরনের প্রোগ্রামগুলোতে, কর্মসূচিগুলোতে, সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে আমাদের বরাদ্দ পাশাপাশি আমাদের গুরুত্ব বাড়ানো উচিত। ধন্যবাদ। আসলে আমাদের সম্মানিত প্যানেলিস্টরা যেগুলো বলেছেন সবাই যুক্তিসঙ্গত কথা বলেছেন, সবগুলোই যথার্থ। এর মধ্যে ডক্টর ইমরান যেমনটি বলেছেন আরবান পভার্টি বা আরবান পুয়ারের কথা, এটা আসলেই তারা খুবই একটা নেগলেক্টেড অবস্থায় আছে, এবং বাংলাদেশের সামাজিক সুরক্ষা কার্যক্রম মূলত রুরাল সেন্ট্রিক এবং নট আর্বান সেন্ট্রিক। আর আরবান এরিয়াতে কিছু প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম রয়েছে, যেমন
যে আরবান পুয়ার যারা, তারা বেশিরভাগই লোকাল না, তারা বাইরে থেকে আসা, তারা এখন তাদের নিজের জায়গায় পাবে না, এখানে পাবে, এখানে তার কাগজপত্র নাই বা স্থানীয় জনপ্রতিনিধিরা তাদেরকে বহিরাগত মনে করে দিতে চায় না। তো এরকমের নানান সমস্যা রয়েছে, এটা নিয়ে একটু ইনোভেটিভ সলিউশন দেওয়া দরকার এবং স্পেশাল ইন্টারভেনশন দরকার। তারপর শাবানাজ রশিদ যেটা বলেছেন যে আমিও তার সাথে একমত যে টেকনোলজি ইজ নট এ প্যানাসিয়া, টেকনোলজি সব প্রবলেম সলভ করে দেবে না। টেকনোলজি বা সিস্টেম ডেভেলপ করলে গার্বেজ ইন গার্বেজ আউট হবে, তো আসলে বাস্তবে কিছু হবে না, একেবারে গোড়ায় যদি হাত না দিই। আর মিস্টার সাব্বি যে প্রসঙ্গটা তুলেছেন, আমি ওভাবে অ্যানালিসিস করিনি বা কাছে তথ্যপত্র নেই, আমি তার পক্ষে বা বিপক্ষে হতে পারছি না, তুলনামূলক চিত্র আমার কাছে নেই। তবে আমি এটুকু জানি যে আমাদের অনেক সরকারি সংস্থার ক্যাপাসিটি কনস্ট্রেন্ট রয়েছে, যেমন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এবং তার সাথে কাজ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাদেরকে এত বিশাল পরিমাণ সামাজিক সুরক্ষা কার্যক্রম হ্যান্ডেল করতে হয়, এই কন্ডিশনাল প্রোগ্রাম, নন কন্ডিশনাল ক্যাশ প্রোগ্রাম, ফুড প্রোগ্রাম ইত্যাদি, এটা হিউম্যানলি ইম্পসিবল এটাকে প্রপারলি ম্যানেজ করা। তাদের টোটাল জনবল মাত্র ওই 4-5 জন মানুষ নিয়ে এইভাবে এত বিশাল কর্মযজ্ঞের তত্ত্বাবধান করা, এটা সম্ভব না। এবং এটা এই তারপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা টেকনোলজি নেই, টেকনোলজি যেটা আছে সেটা ব্যবহার করার দক্ষতা নেই, পার্টিকুলারলি উপজেলা পর্যায়ে এই সমস্যাটা। ঠিক একইভাবে আমরা ইউনিয়ন পরিষদকে যে বিশাল দায়িত্ব দিয়ে রেখেছি, ইউনিয়ন পরিষদেরও কিন্তু সেই সক্ষমতা নেই। ইউনিয়ন পরিষদের একজন মাত্র সচিব, একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় এবং তার পক্ষে এই পুরোটা ম্যাচ করা এটা খুবই একটা কঠিন বিষয়। এখন সক্ষমতা এটা চলেই আসে, যে কারণে দেখা যায় যে নির্ধারিত বাজেট বরাদ্দ দেখা যায় যে খরচ করতে পারছে না। তো এগুলো কিছু স্ট্রাকচারাল প্রবলেম, এগুলো রয়ে গেছে, এগুলো আসলে ওইভাবে অ্যাটেন্ডও করা হচ্ছে না। এইগুলোকে এখন কোভিড-19 এই সমস্ত দুর্বলতাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের সমস্যাগুলো কোথায়। তো এটা একটা পজিটিভ দিক কোভিড-19। যখন আমাদের লক্ষ্য হবে যে আমরা এই আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। তো আপনি যেটা বললেন যে কোন কর্মসূচিকে গুরুত্ব দেওয়া উচিত বেশি করে, তো সেটা আমি আগের ইয়েতেই বক্তব্যেই বলছি যে এখানে তিন ধরনের প্রোগ্রামই নেওয়া উচিত। একটা হলো যেটা এমার্জেন্সি রিলিফ, আগামী 3 মাস পর্যন্ত সহায়তা দেওয়া, 3 মাস পর্যন্ত সহায়তা দেওয়া, নগদ এবং খাদ্য সহায়তা দেওয়া। এটা হতে পারে এমার্জেন্সি রিলিফ হিসাবে। তারপরে কিছু মধ্যমেয়াদী কিছু কার্যক্রম করা, এর মধ্যে কর্মসংস্থান ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যে কার্যক্রমগুলোর মাধ্যমে কর্মসংস্থান হয়, যেমন ইজিপিপি প্রোগ্রাম, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট। এই ইজিপিপি প্রোগ্রামকে আরো সম্প্রসারিত করা, কাজের সুযোগ সৃষ্টি করা, যেন যারা কর্মহীন মানুষ যেন কাজ করতে পারে। ইজিপিপি প্রোগ্রামকে আরো শক্তিশালী করা যেতে পারে। তারপর সরকার আরেকটা কর্মসূচি চালু করেছিল, ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া। এই ইন্টারেস্ট ফ্রি লোনটা এটা ক্ষুদ্র আকারে আছে, এটাকে ক্ষুদ্র এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য এই ইন্টারেস্ট ফ্রি লোন কার্যক্রমকেও আরো বাড়ানো। তবে আমি বলবো, আমি ওই 26 সাথে একমত হয়েই বলবো যে আসলে বরাদ্দ কোনো অবস্থাতেই কমা উচিত না। এখন যে পরিস্থিতি, এই বরাদ্দ বাড়া উচিত। আর আমাদের যে স্ট্রাকচারাল প্রবলেম, যে অসংখ্য কর্মসূচি, অনেক মিনিস্ট্রি, এটা আমাদের যে
NSSS যেটা রয়েছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, সেখানেও এগুলোকে হাইলাইট করা হয়েছে। আমি ওটা তৈরির সময় ব্যক্তিগতভাবে আমি এখানে জড়িত ছিলাম। তো আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব এটাকে কম্প্রিহেন্সিভ করার জন্য। সেখানেও আমরা এই কর্মসূচিগুলোকে কমিয়ে আনার কথা বলেছি এবং একটা ক্লাস্টার্ড অ্যাপ্রোচ ফলো করার কথা বলেছি, লাইফ সাইকেল অ্যাপ্রোচ ফলো করার কথা বলেছি। এইগুলোকে ইমপ্লিমেন্ট এখন পর্যন্ত ওইভাবে হয়নি। তো আমি মনে করি যে এই কোভিড-19 উপলক্ষে এই ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির বাস্তবায়ন মনোযোগ দিয়ে শুরু করা উচিত। এটা একটা সুযোগ এনে দিয়েছে যে আমরা যেন NSSS কে বাস্তবায়ন করা শুরু করি এখন, আগে যাই করেছি না কেন। ধন্যবাদ স্বাগত। ধন্যবাদ স্যার, আমিও আপনার সাথে পুরোপুরি একমত। ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি একটা চমৎকার আমাদের জন্য রোডম্যাপ হতে পারতো সামাজিক সুরক্ষা কর্মসূচির আধুনিকায়নের ব্যাপারটাতে। আমি আমাদের অডিয়েন্স যারা শুনছেন তাদের বলে রাখি, যারা অ্যাকচুয়ালি সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে ওভাবে যুক্ত নন, NSSS যেটা আমাদের মোটামুটি সব বক্তাই সব প্যানেলের সদস্যই বারবার বলেছেন, সেটা হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচির দীর্ঘমেয়াদী একটা রূপকল্প বলা যেতে পারে। সেটা মোটামুটি আমাদেরকে 2026 এবং তৎপরবর্তী সময় কিভাবে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আধুনিকায়ন করা যায়, আমাদের আরো এফিসিয়েন্ট একটা সিস্টেম তৈরি করা যায়, সেটা একটা ধারণা এবং রোড ম্যাপ দেওয়া হয়েছে। আমি এরপরে চলে যেতে চাই ডক্টর ইমরান মতিনের কাছে। স্যার, আমি একটু আমাদের কোভিড-19 এর যে আলোচনা হচ্ছিল বাজেট সম্পর্কিত, সেখান থেকে একটু বের হয়ে এসে একটা অন্য প্রশ্ন যেতে চাই। সেটা হচ্ছে যেটা আমরা বারবারই শুনছি যে আমাদের জন্য আসলে এ ধরনের বিপর্যয় একেবারে নতুন না হলেও আমরা কোভিড-19 মতো পরিস্থিতি আগে মোকাবেলা করিনি। পুরো দেশ এরকম মহামারীতে কখনো আক্রান্ত হয়নি। আমরা 88 বন্যার কথা শুনলাম, 2004 বন্যার কথা শুনলাম, কিন্তু কোভিড-19 যেভাবে আমাদেরকে আক্রান্ত করেছে দেশব্যাপী, সেভাবে আমরা আসলে আর কোনো দুর্যোগে পড়িনি। আপনার কি মনে হয় স্যার, আমাদের আসলে সামাজিক সুরক্ষা কর্মসূচি যে সিস্টেমটা, সেটা আসলে কতটুকু দুর্যোগ সহ বা শক রেসপন্সিভ? আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি আমাদের একটা শক রেসপন্সিভ সিস্টেম, যেটা এই ধরনের ভয়াবহ বা বড় ধরনের বিপর্যয়েও আসলে ভেঙে পড়বে না, যথাযথভাবে আমাদের দরিদ্র এবং দুস্থ জনগোষ্ঠীকে সহায়তা করতে পারবে দীর্ঘমেয়াদে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমার মনে হয় এটার কিছুটা আসলে আমাদের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির ভেতরেও এই শক রেসপন্সিভ ব্যাপারটা আছে। আমরা কিভাবে একটা রেসপন্সিভ, আসলে মানে সোশ্যাল প্রোটেকশনের উদ্দেশ্য তো শুধুমাত্র মানে মানে প্রোটেক্ট করা না, এটা ট্রান্সফর্ম করাও বটে। একটা লাইভলিহুডকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল প্রোটেকশন বেসিক্যালি কাজ করে। এবং সোশ্যাল প্রোটেকশনকে রেসপন্সিভ করার আমার কাছে মনে হয় সবচেয়ে কয়েকটা জিনিস খুব দরকার। একটা হচ্ছে যে এভাবে যদি একটা ফ্র্যাগমেন্টেড একটা অ্যাপ্রোচ থাকে, তাহলে তো এটা রেসপন্সিভ করা খুবই মুশকিল, এটা রেসপন্সিভ করা যাবে না। এবং আমার মনে হয় আমরা সবাই এটা নিয়ে মানে কথা বলেছি। এটাকে একটা ইউনিফাইড মেকানিজম করতে হবে, এবং এখানে টেকনোলজি এবং আমাদের লোকাল গভর্নমেন্টের এম্পাওয়ারমেন্ট এবং সক্ষমতার কথা বলা হচ্ছে। সক্ষমতা এবং এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ার্ড এন্ড কেপেবল লোকাল গভর্নমেন্ট, এবং পাশাপাশি টেকনোলজির ইয়েটা আনা। এই দুইটার সম্মিলন আমাদের বেসিক্যালি ঘটাতে হবে আমরা যদি রেসপন্সিভ করতে চাই আমাদের সোশ্যাল প্রোটেকশনকে। টেকনোলজির ব্যাপারে আমার কাছে সবসময় মনে হয় টেকনোলজির সাথে যদি আমাদের ওই মানে প্রকৃত সোসাইটাল এবং পলিটিক্যাল প্রবলেমগুলো যদি আমরা পলিটিক্যাল ইকোনমি প্রবলেমগুলো যদি ফার্স্ট অর্ডার প্রবলেমগুলো সলভ না করি, একটা তো ডেটার প্রবলেম, গার্বেজ ইন গার্বেজ আউট, সেটা একটা টেকনিক্যাল প্রবলেম, কিন্তু দের ইজ আ পলিটিক্যাল ইকোনমি প্রবলেম। সেটা যদি আমরা আসলে, এবং সেটা কিন্তু সমাধান করতে হবে লোকাল লেভেলেই কমিউনিটি বেসড অ্যাপ্রোচ দিয়ে। সেটাকে যদি আমরা না করি, সেটা যদি নজর না দেই, তাহলে টেকনোক্র্যাটিক অ্যাপ্রোচ অ্যাট বেস্ট সমস্যার সমাধান করবে না, অ্যাট ওয়ার্স এটা কিন্তু সমস্যারও আরো গভীরতম সমস্যা তৈরি করতে পারে, আরো নতুন ধরনের এক্সক্লুশন তৈরি করতে পারে, নতুন ধরনের করাপশন এবং নতুন ধরনের পাওয়ার এসিমেট্রি তৈরি করতে পারে। এটা কিন্তু আমাদের জন্য অসম্ভব জরুরি চিন্তা করা, কারণ ডিজিটাইজেশন অসম্ভব রকমের শক্তিশালী এবং সম্ভাবনাময় একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু এটা কেবলমাত্র একটা ইনস্ট্রুমেন্ট।
এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেই এলিউডে আমরা যেন মানে খুব বেশি এলিউড হয়ে আমরা যেন ফান্ডামেন্টাল জিনিসগুলো যেন আগে বলে না যাই। এবং একটা আবার আমি জাস্ট একটু উদাহরণ দেই, এই ক্ষেত্রে রেসপন্সিভের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রেসপন্সিভনেসের এক ধরনের চিন্তা যেতে পারে যে আমরা সবকিছু ইন্টিগ্রেটেড করে ফেলি, ডিজিটাল আইডেন্টিটির মাধ্যমে নানা ধরনের জিনিসপত্র ইন্টিগ্রেটেড করে আমরা সোশ্যাল প্রোটেকশনও দিব, তাকে ঋণও দেব, তাকে নানা ধরনের সাপোর্টের আওতায় আনবো। ভেরি গুড আইডিয়া। প্রবলেম হচ্ছে আমরা পলিটিক্যাল ইকোনমি প্রবলেমটা তখন আমরা কিন্তু কনসিডারেশনে নেইনি। এটার ফলে এই ধরনের একটি ইন্টিগ্রেটেড ইন্টারলক সিস্টেমের ফলে অনেক গরিব মানুষ ডিজিটালি এক্সপ্লয়েটেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সে যখন একবার ডিজিটালি এক্সপ্লয়েটেড হবে সে কিন্তু কোনোভাবে সেখান থেকে বের হতে পারবে না। অন্তত কাগজে কলমে যে ধরনের মানে রেকর্ড কিপিং এ কিছুটা শুধরানোর একটা সুযোগ থাকে, করাপশন করে হোক যেভাবে করে হোক। ডিজিটাইজেশনের ফলে কিন্তু সেটা কিন্তু আমরা একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে পারি। সুতরাং এটা সবসময় আমি ডিজিটাইজেশন অসম্ভব পক্ষে, কিন্তু সেটা আমাদের চিন্তা ভাবনা করে আমাদের সামাজিক বাস্তবতা এবং পলিটিক্যাল ইকোনমি, আমাদের রেন্ট সিকিং যেই অবস্থা, ডিজিটাল এক্সক্লুশন, ডিভাইড, এই সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদেরকে ডিজিটাইজেশনের দিকে আগাতে হবে। অ্যাবসলিউটলি রেসপন্সিভ কিছু তৈরি করতে হলে টেকনোলজি এবং আমাদের পলিটিক্যাল ইকোনমি, সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং এম্পাওয়ার্ড লোকাল গভর্নমেন্ট অত্যন্ত জরুরি হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যানেল সদস্য আমি সাবানা রশিদের কাছে। আপনি বলছিলেন যেমন আপনার পূর্ববর্তী আলোচনার সময় যে ইজিপিপি মতো কর্মসূচি আসলে আমাদের এখনকার পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা করতে পারে আমাদের এই বিপর্যয় সামাল দিতে। পাশাপাশি আমাদের অন্য প্যানেল সদস্যরা ওনারাও গুরুত্ব আরোপ করেছেন কর্মসূচি তৈরির মতো এই ধরনের প্রকল্পে বা এই ধরনের সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুরেস্ট বা অতি দরিদ্রদের কর্মসূচি, কর্মসৃজন যে কর্মসূচি, এই ধরনের প্রোগ্রামে আমাদের হচ্ছে আসলে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে যে উপকারভোগীরা কাজ করলে টাকা পাবে, কাজ করার জন্য তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে, ওয়ার্ক সাইটে যেতে হবে, সেখানে একটা জনসমাবেশ তৈরি হবে। তো বর্তমান যে মহামারী পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি আসলে আমরা কন্ডিশনালিটির যে ব্যাপারগুলো আছে, কাজ করলে টাকা পাওয়া যাবে, স্কুলে গেলে টাকা পাওয়া যাবে, অথবা হেলথ ক্লিনিকে চেক আপে গেলে টাকা পাওয়া যাবে, যেসব জায়গায় আসলে কন্ডিশনালিটি আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমি জানতে চাইবো আপনার কাছে যে আসলে আমাদের এইগুলো নিয়ে চিন্তা করার এখন সময় এসছে কিনা, আমরা এই কন্ডিশনালিটি ব্যাপারগুলো আমাদের সামাজিক সুরক্ষার যে ব্যাপারটা সেটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে কিনা, বিশেষ করে এই মহামারী আক্রান্ত অবস্থায় এই পরিস্থিতিতে। ধন্যবাদ মিস্টার রশিদ, যদি 5 মিনিট বলতে পারেন। Thank you, Shaukat. It's actually a very interesting question in many ways, কারণ আমার মনে হয় পুরো পৃথিবী এই সমস্যা নিয়ে ভাবছে যে আমরা আগে যেভাবে আমাদের কাজের জায়গায় চিন্তা করতাম যে আমরা একটা অফিসে যাব, কাজ করবো, তারপর টাকা পাবো, সেটা আমরা আনএমপ্লয়মেন্ট বেনিফিট বলি বা আমাদের যে কোনো ধরনের বেনিফিটের কথা বলি, সেটা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের ক্ষেত্রেও বলি। আমার মনে হয় পুরো পৃথিবী আসলে সেটাকে এখন নতুন করে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে যে সেখানে আমরা কি কি ধরনের ইনোভেশন আনতে পারি। তো সেই ক্ষেত্রে যে আমাদের যে এক্সিস্টিং প্রোগ্রামগুলো আছে যা কাজ করলে আমরা টাকা পাবো, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশে কয়েকটা নতুন ধরনের কাজের জায়গা সৃষ্টি হয়েছে। ফর এক্সাম্পল, যে আমাদের ফ্রিল্যান্সার একটা খুব বড় কমিউনিটি আছে, তো সেই ধরনের কমিউনিটিকে আমরা আসলে কিভাবে আরো বেশি এম্পাওয়ার করতে পারি কিনা, এবং কিভাবে আসলে আমরা নতুন ধরনের কাজ, কারণ আমরা যখন আমাদের ওই এমপ্লয়মেন্ট জায়গা চিন্তা করি বা কাজের বা জব ক্রিয়েশন সেক্টরের কথা বলে, যেটা ডক্টর আসলাম স্যারও বলেছেন, সেখানে আসলে আমরা খুব বেসিক কিছু ভোকেশন ট্রেনিংয়ের কথা ভাবি, যে আমরা মেকানিকের দোকানে কাজ করতেছি, সেলাই করতেছি, এটসেট্রা। আমি চিন্তা করছি যে এর বাইরেও আর যে কাজগুলো আছে, যেটা আসলে আমাদেরকে বাসার থেকে বের না হয়েও কাজ করা সম্ভব, সেগুলো আমরা কতটুকু এক্সপ্যান্ড করতে পারি। এখানে অবশ্যই খুব বড় একটা আন্ডারলাইন ফ্যাক্টর হবে আমাদের কানেক্টিভিটি। আমাদের বাসায় আদৌ সেই প্রযুক্তি আছে কিনা 1 নাম্বার, বা আমাদের সেই একটা কানেকশন আছে কিনা 2 নাম্বার হচ্ছে আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার কতটুকু করতে পারবো। এবং এখানে ইমরান ভাই খুব দারুণ ভাবে আমাদের পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন যে এই ধরনের কাজের ক্ষেত্রে কিভাবে আমরা এমন ধরনের কাজের বা কর্মসংস্থান তৈরি করব যেখানে
যেটা সবাইকে ইনক্লুডও করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম আপনার স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি কমাইতে পারবে। এটা হচ্ছে একটা জায়গা যে আমরা নতুন ধরনের কাজের জায়গা তৈরি করতে পারি কিনা। এর পাশাপাশি খুব আরেকটা বড় মানে অপরচুনিটি টু ইনোভেট হতে পারে যে আমরা যেটা বলছিলাম যে আমরা যখন আমাদের বেসিক সামাজিক সুরক্ষার কথা চিন্তা করি, তখন আমরা মাঠ পর্যায়ে অনেক ধরনের সমস্যার কথা দেখি যে আমাদের মানুষজন অনবোর্ড হতে পারছে না, সবাই এনআইডির আওতায় নাই, আমাদের চেয়ারম্যান লেভেলে অনেক ধরনের পলিটিক্যাল প্রবলেম যে কারণে সবাই টার্গেটিং ঠিক করে করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখনো এই পুরো সিস্টেমে অনেকগুলো গ্যাপ আছে, যেটা আসলে ইন মেনি ওয়েজ ইটস আ হিউম্যান গ্যাপ। ফর এক্সাম্পল, আমরা জানি যে আমাদের এজেন্ট নেটওয়ার্ক গুলো এখনো সব জায়গায় ছড়িয়ে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা কি এমন ভাবে আমাদের কর্মসংস্থান তৈরি করতে পারি কিনা যে যারা নতুন ভাবে আনএমপ্লয়েড হচ্ছে তারা কি কোনোভাবে এজেন্ট হয়ে আবার ফিরে আসতে পারে কিনা, যেখানে তারা আমাদের ওই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামিং এটার এক্সপেনশনও হবে, অ্যাট দ্য সেম টাইম নতুন আবার কিছু কাজের জায়গাও তৈরি হবে। এটা একটা এক্সাম্পল হতে পারে। আমরা জানি যে ঘরে ঘরে বিশেষ করে মহিলাদের যখন আমরা পেমেন্ট ডিসবার্সমেন্টের কথা বলি, তারা তখন সহজে মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রে আবার এখানে মহিলাদের কোনো কর্মসংস্থানের জায়গা আছে কিনা যেখানে তারা সহজে কিছু ধরনের অনবোর্ডিং প্রোগ্রাম চালু করতে পারে, যেটার মাধ্যমে ধরেন আমাদের আবার কিছু মহিলাদের কর্মসংস্থান হয়, অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের ডেলিভারি বা ডিসবার্সমেন্ট অনেকখানি এফিশিয়েন্ট হয়ে গেল। এখন এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিছুটা হলে আমাদেরকে ঘরের বাইরে যেতে হচ্ছে, এবং আই থিঙ্ক এখানে আমাদের কিছু প্রোটোকল, যে হেলথ প্রোটোকলের কথা যেটা আমরা বলতেছি, যে আমাদের এখন যে কোভিড এর সাথে বসবাসের কথা আমরা বলছি, যে কিভাবে আমরা ডিস্টেন্স মেনটেন করে জিনিসগুলো তৈরি করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে অনেক সময় কোভিড এর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক্সিস্টিং যে টেকনোলজি গুলো আছে বা এক্সিস্টিং সিস্টেম গুলো আছে, এটা আসলে কিন্তু অনেকখানি অ্যাক্সেলারেট হয়ে গিয়েছে। এক ধাক্কায় দেখা গেছে আমরা 26 লক্ষ গার্মেন্ট কর্মীকে অনবোর্ড করার চেষ্টা করছি, এক ধাক্কায় আমরা অনেক ধরনের জিনিসপত্রকে এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো সেভাবে যদি আমরা একটু একটা এক্সেলারেট করতে পারি, একটা পুশ দিতে পারি যে হ্যাঁ, আমাদের এখন অনেক হাই কানেক্টিভিটি দরকার, এখন অনেক হাই প্রযুক্তি ডিসবার্সমেন্ট দরকার, এবং এট দ্য সেম টাইম যেটা বারবার সবাই বলছে যে লোকাল গভর্নমেন্টের একটা এম্পাওয়ারমেন্ট দরকার, এই জায়গায় যদি আমরা কিছু ইনোভেশন করতে পারি, তাহলে আমার মনে হয় কি এই কর্মসংস্থানের প্রবলেমটা অনেক ক্ষেত্রে লোকালাইজ একটা প্রবলেম, লোকালাইজ একটা সলিউশন হিসেবে তৈরি হবে, যেটা অনেক জায়গায় আসলে ছড়িয়ে যেতে হেল্প করবে। ধন্যবাদ মিস রাশিদ। আমি চলে আসবো আমাদের প্যানেলের শেষ সদস্য, সম্ভবত আমাদের সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের প্যানেল সদস্যদের কাছে, মিস্টার মোস্তফা আমির সাবির কাছে। আমি জানতে চাইবো, আপনি আগের প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমাদের আসলে যেটা হয়, অতিরিক্ত বাজেট বাদ দিলেও আমরা বর্তমান যে বরাদ্দ সেটাই আমরা ঠিকমতো খরচ করে উঠতে পারি না। আমি বিশেষ করে এই জায়গাটাতে আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের এখন যেই সক্ষমতা তার ভিত্তিতে আমরা আসলে কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের সীমিত সম্পদ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে, খরচ করা হচ্ছে, আমাদের যে অ্যালোকেশনটা যাচ্ছে সেটা যদি বেড়েও যায়, যেটা আমরা চাচ্ছি সবাই সামাজিক সুরক্ষা খাতে, সেটা কিভাবে প্রপারলি ইউটিলাইজড হচ্ছে। যদি আপনি জাস্ট এই ইস্যুটা নিয়ে আপনাকে বলেন 3 মিনিটে, আমাদের শেষ করতে হবে 9টার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি 3 মিনিট আগেই হয়তো শেষ করে দিব, কারণ অলরেডি সবগুলো পয়েন্ট কভার হয়ে গেছে, কারণ ইউটিলাইজেশনের বিভিন্ন গভর্নেন্স ইউটিলাইজেশন পয়েন্টগুলো সবাই অলরেডি বলেছেন। আমি শুধু এক্ষেত্রে মানে কিছু পয়েন্ট রেইটারেট করব আর নতুন কিছু পয়েন্ট এখানে দেব, মানে ইউটিলাইজেশন পার্সপেক্টিভ থেকে। একটা আমরা মোটামুটি সবাই এগ্রি এখানে করলাম যে আমাদের এনট্রিপলএস এটা ইমপ্লিমেন্টেশন আমাদের এখন থেকে শুরু করে দিতে হবে। এর মধ্যে আমাদের প্রিকন্ডিশন যেটা হবে, কারণ এনট্রিপলএস এর যে টার্গেট গুলো করা আছে ওইটা এই অর্থ বছরে কিন্তু শেষ, ফিসক্যালের 20-এই ওই টার্গেটিং গুলো শেষ। এরপরে কিন্তু আমরা জানি না যে আসলে আমার কত করতে হবে। সো আমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, আমার কিন্তু একটা অপরচুনিটি মিস হয়ে গেছে। আমার সামনের টার্গেটিং গুলো আমার ঠিক করতে হবে যে 2021 থেকে ধরি আমার আগামী 3 বছর বা 5 বছরে আমার টার্গেট গুলো কি হবে। সো আমার এখানে একটা রিভাইজ লাগবে, আবার দেখতে হবে যে আমার প্রোগ্রাম গুলো আমি কোন অবস্থায় আছি। আরেকটা জিনিস হচ্ছে, এটা থেকেই আমার যাচ্ছি, আমি দেখেন সোশ্যাল সেফটি নেটের মধ্যে আমার কতগুলো প্রোগ্রাম দেই, আমার 140 থেকে 141টা, কিন্তু ওটা শুধুমাত্র বাজেট বরাদ্দের জিনিসটাই জানি, ইউটিলাইজেশন কতটুকু হচ্ছে আমরা কিন্তু জানি না। এটা আমাকে প্রত্যেকটা মিনিস্ট্রি হয়তোবা এমটিএবিএফ বাজেট ফ্রেমওয়ার্ক যখন দেয় তখন আলাদা আলাদা হয়তোবা খুঁজে খুঁজে নিয়ে দেখতে হয় যে এই মিনিস্ট্রি আচ্ছা এই অর্থ বছরে এই প্রোগ্রামটার জন্য এতটুকু টাকা অ্যালোকেট করেছিল, এতটুকু টাকা খরচ করেছিল। সো এটা আবার প্রিভিয়াসলি ফিরে যাচ্ছে যেটা সিঙ্গেল রেজিস্ট্রি, এমআইএস যেগুলো কথা বলা হচ্ছে ওইটাতে, যে আমার এক জায়গায় সবগুলো প্রজেক্ট থাকবে,
এবং ওই প্রজেক্টে বিগত অর্থ বছরে কোন প্রজেক্টের জন্য কত বরাদ্দ হয়েছিল, কত খরচ হয়েছিল, এইটা অ্যাটলিস্ট আমার বাজেটে যখন স্পিচ দিব তখন ওই স্পিচের সময় আমাদেরকে বলতে হবে যে না আমি এতটুকু করছি, আমার এতটুকু খরচ হয়েছে, বা আমার ওই ডকুমেন্টেশনটা আমার দরকার, না হলে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমি যেই জিনিসটা আসি, আবার পুরনো ওই জিনিসে আসছে, এখন আমি তাহলে আমার টার্গেটিং এর ক্ষেত্রে আমার প্রি এক্সিস্টিং কি ভালো প্ল্যান ছিল এটা করতে পারিনি। আমি দেখেন পুরোনো জিনিসগুলো আবার নিয়ে আসছি। ডক্টর আসলাম খুব সুন্দরভাবে বললেন, ওটা আমি আবার নিয়ে আসতে চাই যে আমাদের দেখেন ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস একটা করার কথা ছিল, যেটা জুলাই 2013 থেকে ডিসেম্বর 2017-তে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট। এটা যদি আমাদের ওয়ান্স হয়ে যেত, এটাতে কিন্তু আপনার একদম সুন্দরভাবে বলা আছে যে প্রত্যেকটা হাউস হোল্ডের ডেমোগ্রাফিক, মানে তারপরে তার ইকোনমিক সোশিও স্ট্যাটাস সবকিছু ওখানে ইনফরমেশন থাকবে। সো আমার যে প্রোগ্রামের ক্রাইটেরিয়া গুলো থাকে, বাস্তবায়ন নীতিমালায় যে সিলেকশন ক্রাইটেরিয়া গুলো থাকে, যে এটা এতটুকু হলে তুমি এটার জন্য যোগ্য, এতটুকু হলে তোমার এতটুকু যোগ্য, সো এইটা যদি আমার হয়ে যেত আমার হাউসহোল্ড ডেটাবেস বাই দ্যাট টাইম, তাহলে কিন্তু আমি খুব সহজে আমার এই ইনোভেটিভ আইডিয়া গুলো আমার কিন্তু এখন নিয়ে আসতে হতো না, যেটা এখন আসতে হচ্ছে। আমার ওইটা দেখে আমি খুব সহজেই আমার ওই পার্সনটার আমার ইনফরমেশন এখানে আছে রেজিস্ট্রিতে, আমি ডাইরেক্ট তাকে ওই প্রোগ্রামটার আওতায় ওখানে তাকে নিয়ে আসতে পারতাম। সো আমাদের এটা আবার আমাদের অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকেও বিবিএস কে এখানে আরেকটা বলা যে যত দ্রুত সম্ভব যে গ্যাপস গুলো আছে বা যে সমস্যাগুলো আছে এটা খুব মিটিয়ে এসে আমরা এই ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেসটা যেন অতি সত্বর এটা করে ফেলতে পারি। আর আরেকটা এখানে আরেকটা সেলফ সিলেকশনের খুব সুন্দর একটা পয়েন্ট এসছে, আমি এটাতে টোটালি এগ্রি করি, যে আমাদের যখন এই প্রোগ্রামগুলোতে সিলেকশন হয়, এটা তো মাইকিং এর পরে কিন্তু একটা আপনার ওই যে উঠান বৈঠক হয়, এটা ডক্টর আসলাম সাহেব অনেক খুব ভালোভাবেই জানবেন যে এই প্রসেসটা সম্বন্ধে লোকাল লেভেলে কিভাবে হয়। সো এইখানে ওই পার্সনটা, যে ব্যক্তিটা, তার যদি সুযোগটা থাকে যে না আমি কার্ড না থাকলেও সে যদি বলতে পারে, অ্যাডিকুয়েট অন্য এভিডেন্স দিতেও পারে যে না আমি এটার জন্য আমি যোগ্য, তার কাছে গিয়ে যদি এখানে যায়, এবং এখানে যদি একটা সাইডের প্রেশার থাকে, পার্টিকুলারলি এনজিওস এবং আপনার অন্যান্য লোকাল লেভেল সোশ্যাল অর্গানাইজেশনস গুলো যদি থাকে, দে আর অলরেডি ডুইং এ ফ্যান্টাস্টিক জব, যারা এই লুপহোলস গুলো বন্ধ করার ক্ষেত্রে বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন। সো এইটাকে আরেকটু আমাদের এটাকে ক্যাপিটালাইজ করা, এটাকে নিয়ে আসতে হবে আমাদের বোর্ড টার্গেটিং এবং ডিস্ট্রিবিউশনের এই জায়গাটায়। সো ইউটিলাইজেশনের এই যেটা আমি বললাম যে অ্যালোকেশন হচ্ছে, কিন্তু ইউটিলাইজেশন যেহেতু আমি সিচুয়েশনটা জানি না, এবং এই জায়গাগুলোতে আমার বিশেষ নজর দিয়ে ইউটিলাইজেশন ওভারঅল সিচুয়েশনটা আমার এখানে নিয়ে আসতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকবেই, কিন্তু তার চেয়েও বড় আমার এক্সপেন্ডিচারের এফিসিয়েন্সি, ক্যাপাসিটি, এটা বাড়াতে হবে, এবং এটা বোথ লোকাল লেভেলের জন্য সত্য, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য সত্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার সাবি। আমাদের অডিয়েন্স যারা দেখছেন তাদের জন্য যাচ্ছি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বলেছিলাম আমরা 9টার মধ্যে শেষ করব, আমাদের 3 মিনিটের মতো বাকি আছে আমাদের আজকের আলোচনা। আমরা চেয়েছিলাম আমাদের প্যানেলের সদস্যদের কাছে আরো একবার ফিরে আসবার জন্য, আরো কিছু বাড়তি প্রশ্ন নিয়ে আরো কিছু জিনিস জানার জন্য, সেটা সম্ভব হচ্ছে না। আমি জাস্ট ছোট করে আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যে জিনিসগুলো নিয়ে সবাই একমত হয়েছি, শেষবারের মতো আপনাদের একবার জানতে চাই। প্রথমত আমাদের বক্তারা সবাই একমত হয়েছেন আমাদের এখন যে উপকারভোগী নির্বাচনের যে প্রক্রিয়া, টার্গেটিং যেটা আমরা বলে থাকি টেকনিক্যাল ভাষায়, সেটা যথেষ্ট দুর্বল, স্বচ্ছ নয়, এবং এখানে যথেষ্ট উন্নতির সুযোগ রয়েছে। বক্তারা বারবার বলেছেন আমাদের পূর্ববর্তী যেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিবিএস এর বাস্তবায়নাধীন ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস, অথবা যেটা আর কি আমাদেরকে জাতীয় পর্যায়ে একটা দারিদ্রতা নির্ধারণের একটা আমাদেরকে ডেটাবেস তৈরি করে দিবে, সেটা সবাই বলছেন যে আমাদের এখনকার পরিস্থিতি যথেষ্ট সাহায্য করতে পারতো। পাশাপাশি আমাদের আলোচনায় এসছে সেলফ সিলেকশনের ব্যাপারটাও, সেলফ টার্গেটিং যেটা আমরা বলে থাকি, যে শুধু দরিদ্রদের টার্গেট না করে আমাদের সেলফ সিলেকশনের একটা সুযোগ রাখা উচিত, যাতে করে দরিদ্রদের বাইরেও যারা ভালনারেবল বা দুস্থ, তারা যেন সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বাদ পড়ে না যায়। এরবারে বক্তারা সবাই বলেছেন যে আমাদের এখনকার যে বরাদ্দ সেটা যথেষ্ট নয়, আমাদের বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে, এবং আমাদের তার জন্য প্রকৃতপক্ষে নতুন করে বরাদ্দের প্রয়োজন নেই। আমাদের পূর্ববর্তী বাজেটেই দেখা যাচ্ছে অনেক সময় বাজেট অব্যবহৃত থেকে যাচ্ছে, আমরা সেখান থেকেই আমাদের বাড়তি বরাদ্দের কিছুটা যোগান আনতে পারি। বারবার আলোচনায় এসছে আমাদের এখনকার যে গভর্নেন্স বা অনিয়ম, দুঃখিত, কিছু সমস্যা হচ্ছিল।
যেটা বলছিলাম, গ্রিভেন্স বা আমাদের অভিযোগ নিষ্পত্তির যে ব্যাপারটা সেটাতে জোর দেওয়ার কথা বলা হয়েছে, যেন আমাদের স্বচ্ছতা ফিরে আসে, আমাদের বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে জোর দিতে হবে টেকনোলজি বা প্রযুক্তিতে, এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা কাজ করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পিআইও প্রজেক্ট বাস্তবায়ন যে কর্মকর্তা, তারা যথেষ্ট সক্ষম নন বা তাদের এখন এই বিপুল পরিমাণ চাপ নেওয়া সম্ভব নয়। আমাদের এখানে যথেষ্ট বিনিয়োগের সুযোগ রয়েছে। আর যেটা বারবার ওনারা বলছিলেন, শুধুমাত্র প্রযুক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, প্রযুক্তি কোনো মহৌষধ নয়। প্রযুক্তির সাথে সাথে আমাদের রাজনৈতিক এবং আমাদের প্রশাসনিক যে দক্ষতা সেটাও বৃদ্ধি করতে হবে। আমি সবশেষে আবার সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমাদের সম্মানিত প্যানেল যারা ছিলেন আজকে আমাদের সাথে, ডক্টর আসলাম আলম, ডক্টর ইমরান মতিন, মিস্টার সাবানাজ রাশিদ, এবং সবশেষে মোস্তফা আমির সাবি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ওয়াইপিএফ এর রিসার্চ এবং অ্যানালিসিস টিম, যারা গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত পরিশ্রম করে গেছে আজকের এই আমাদের আলোচনা কর্মসূচির জন্য। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ শওকত আলী এন্ড ওয়াইপিএফ টিম, ধন্যবাদ।